আসসালামু আলাইকুম। এইচএসসি মানবিক পাঠশালার আরও একটি ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রহমতুল্লাহ। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। তো আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের অধ্যায় ৫ আব্বাসীয় খেলাফতে শাসনামল এই পুরো অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এই অধ্যায়টিতে প্রথমেই অধ্যায় ৫ আব্বাসীয় খেলাফত, সেটি শুরু হয় উমাইয়া খেলাফতের পতনের মধ্য দিয়ে, অর্থাৎ 750 সালে উমাইয়া খেলাফতের পতন হয়। এর পরবর্তীতেই তো আমাদের আব্বাসীয় খেলাফতের শুরু, এবং 1258 সাল পর্যন্ত, যেটা বাগদাদ নগরীর পতন বলা হয়, সেই 1258 সালের আগ পর্যন্ত এই আব্বাসীয় খেলাফতে স্থায়িত্বকাল ছিল। তো এই খেলাফতে অনেকজন শাসক ছিল। আমরা মূলত গুরুত্বপূর্ণ শাসকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো নিয়ে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। আর দ্বিতীয়ত হচ্ছে আব্বাসীয় শাসনামলে বিভিন্ন স্থানে ছোট ছোট ক্ষুদ্র রাজবংশ প্রতিষ্ঠা হয়েছিল। সো এই রাজবংশ নিয়ে আলোচনা করব, এবং এইখানে গুরুত্বপূর্ণ ক্রুসেড বা ধর্মযুদ্ধর যে ঘটনাটি, সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা হবে। একই সাথে যে আব্বাসীয়দের এত শক্তিশালী একটা খেলাফত, সেটার পতন কিভাবে শুরু হয়, এবং প্রথমবারের মতো মুসলমানরা কিভাবে একটা খলিফা শূন্য অবস্থায় পতিত হয়, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা আসবে। সো প্রথমেই সেটি হচ্ছে এই আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠার পূর্বে একটা আন্দোলন শুরু হয়, যে আন্দোলনটাকে আমরা বলি আব্বাসীয় আন্দোলন। ঠিক আছে, এই আন্দোলন শুরুর ঘটনাবলী বা এই আন্দোলনের মাধ্যমে কিভাবে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা হয়, সেই বিষয়টি যদি আমরা লক্ষ্য করি, সবার আগে তাইলে আমাদেরকে একটু উমাইয়া খেলাফতের রিক্যাপ দেওয়াটা গুরুত্বপূর্ণ, যে উমাইয়া খেলাফতে কি কি ঘটেছিল, যার বিরুদ্ধে উমাইয়া খেলাফতের বিরুদ্ধে একটা নতুন আন্দোলন শুরু হয়। প্রথমতই যদি চিন্তা করি আমরা, সেটি হচ্ছে ইয়াজিদের যে কারবালার ঘটনা, সেটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রদেরকে সরাসরি মানে দৌহিত্রকে হত্যা করা হয় কারবালাতে, সেটি জনমনে একটা কঠিন আঘাত এনেছিল তখন। এবং এর পরবর্তীতে উমাইয়ারা শুধুমাত্র যে আরবীয় ছিল ব্যাপারটা তাই না, উমাইয়াদের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাতে আমরা যদি দেখি তাইলে দেখব যে হচ্ছে মুসলিম যারা মাওয়ালি বলা হয় তাদেরকে, এই মুসলিমদের উপর অতিরিক্ত কর আরোপ করা ছিল। ঠিক আছে, এরপরে পারসিকদের উপর বিভিন্ন অত্যাচার নির্যাতন বিভিন্ন সময় করা হয়েছে। পরবর্তীতে যদি আমরা আসি, আরও অন্য অন্য যে গোষ্ঠীগুলো আছে, যেমন খারেজি, শিয়া, এই গোষ্ঠীগুলোর উপর নির্যাতন করা হয়েছে। এখন এই গোষ্ঠীগুলা সবাই একসাথে উমাইয়া খেলাফতের বিরোধিতা করতে শুরু করে। এই বিরোধিতার একদম শেষের দিকে যখন উমাইয়া খেলাফত চলে আসে, হিশামের সময়কালে এই আব্বাসীয় আন্দোলনটা অনেক জোরদার দাবি, মানে জোরে সোরে শুরু হইতে থাকে। এখন এই আব্বাসীয় খেলাফতের একদম প্রতিষ্ঠাতাকে যদি প্রতিষ্ঠাতায় আসি, তাইলে আমরা পাবো মোহাম্মদ বিন আলীর নাম। ঠিক আছে, মোহাম্মদ বিন আলী কে ছিলেন? মোহাম্মদ বিন আলীর পূর্বপুরুষ ছিলেন আব্বাস। তো আব্বাসকে যদি আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আব্বাস। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন চাচার ছেলে, মানে হচ্ছে আপনার চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো আব্বাস ছিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তো এর পরবর্তীতে যে বংশধররা নিম্ন দিকে আসে, সেখানে একজন হচ্ছে মোহাম্মদ বিন আলী, এবং তিনি নিজেকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধররা খলিফার দাবিদার ছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত অধস্তন যারা পুরুষজন ছিলেন, তার মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রগণই হচ্ছে বেঁচে ছিলেন, যেহেতু হচ্ছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার স্বামী ছিলেন সেই দিক থেকে। তো সেই হিসাবে মোহাম্মদ বিন আলী দাবি করতে শুরু করেন যে, যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটে। কেন নিকটে? কারণ হচ্ছে সে চাচাতো ভাই। উমাইয়ারা কিন্তু এতটা নিকটে না। উমাইয়াদের, মানে আমরা যদি ভাগ করি, উমাইয়ারা কিন্তু হচ্ছে কুরাইশ বংশোদ্ভূত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব বা হচ্ছে দাদার যেই বংশের অংশ, সেই অংশ কিন্তু সরাসরি কারা না, বা হাশেমি যাদেরকে বলা হয়, সেই হাশেমি কিন্তু কি না, উমাইয়ারা হাশেমি না। সো সেই ক্ষেত্রে এই দাবিটা তাদের কাছে যৌক্তিকভাবে উপস্থাপন করতে থাকে যে, আমরাই
খেলাফতের অন্যতম দাবিদার, এবং আব্বাসীয়রা খেলাফতের প্রকৃত দাবিদার, এবং তিনি নিজের দাবির বিপক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেন। এই যে ঘটনাটি বললাম যে হচ্ছে মাওয়ালিরা কি বলেছে, তোমাদের শান্তিতে ছিল না বা হচ্ছে খুশি ছিল না, কেন তাদের উপর অতিরিক্ত কর আরোপ করা ছিল, এবং কি তোমার হচ্ছে উমাইয়াদের যেই খেলাফতের যে রাজধানী ছিল, সেই রাজধানীতেও মাওয়ালিদের সরাসরি প্রবেশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়, বা মাওয়ালিদের শহরের মেইন কেন্দ্রে মাওয়ালিরা বসবাস করতে পারতো না। বিভিন্ন বৈষম্যমূলক নীতি উমাইয়া খেলাফতে ছিল। সেহেতু হচ্ছে মাওয়ালি, খারেজি, শিয়া সহ আরও অনেকে যারা উমাইয়া শাসনে সন্তুষ্ট ছিল না, তারা সক্রিয় হয়ে ওঠে, এবং খলিফা হিশামের সময়ে এই আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। পরবর্তীতে যদি আমি আসি, কি কি কারণে এই আব্বাসীয় খেলাফত মাথাচাড়া দিয়ে ওঠে, ঠিক আছে? অনেক সময় তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে, অথবা হচ্ছে ঘতেও এই প্রশ্নটা আসে। তো সেক্ষেত্রে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় হওয়ার দাবি, উমাইয়াদের নির্যাতনমূলক শাসন, যেহেতু উমাইয়ারা অন্য অন্য গোষ্ঠীর উপর সবসময় বিদ্রোহ দমন করেছে এবং বিভিন্ন নির্যাতন প্রচালনা করেছে, এবং উমাইয়াদের বিরোধী আন্দোলন হিসেবে প্রচার। এর মাঝে মুহাম্মদ বিন আলীর মৃত্যু হয়। সেই মৃত্যুর পূর্বে তিনি তার 3 পুত্রকে উত্তরাধিকার মনোনয়ন করে যান। তার বড় পুত্র ছিল হচ্ছে ইব্রাহিম, তার মেজ পুত্র হচ্ছে আবুল আব্বাস, আর ছোট পুত্র ছিল হচ্ছে আবু জাফর। এই 3 পুত্রকে পর্যায়ক্রমে তিনি উত্তরাধিকার মনোনীত করে যান, এবং আবু মুসলিম নামে একজন ব্যক্তি, যিনি পারস্যের ছিলেন, কোথাকার? পারস্যের। তার জন্ম মূলত ইস্পাহানের, এবং পরবর্তীতে সেখান থেকে তিনি এই আমাদের হচ্ছে মুহাম্মদ বিন আলী এই আবু মুসলিমকে ক্রয় করেন, এবং ক্রয় করার পরে আবু মুসলিম অত্যন্ত মানে দক্ষ বক্তা ছিলেন, সুবক্তা যাকে বলা হয় আর কি। তিনি বক্তৃতা দিয়ে মানুষকে আকর্ষিত করতে পারতেন। তো তার এই বক্তৃতা এবং নেতৃত্ব জ্ঞান ওই পূর্বাঞ্চল বা পারস্য অঞ্চলে যে মানুষজন, তাদেরকে এই আব্বাসীয় আন্দোলনের দিকে অনেকটুকু নিয়ে আসছিল। তো এই আবু মুসলিমের নেতৃত্বে আব্বাসী আন্দোলন দিন দিন আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। এর পরবর্তীতে আবু মুসলিম সম্পর্কে জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ কি আব্বাসী আন্দোলন যে সফল হয়, সেই সফল হওয়ার পিছনে আবু মুসলিমের বড় ভূমিকা ছিল। কেন? কারণ দেখেন, আবু মুসলিমের বংশ পরিচয় সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তিনি ইস্পাহান, যেটি হচ্ছে ইরাকে, তার অধিবাসী ছিলেন, এবং ইব্রাহিম তাকে খোরাসানের সংগঠনের জন্য প্রেরণ করেন। খোরাসান হচ্ছে পারস্যে। তো এই খোরাসান যখন আস্তে আস্তে সংগঠিত হতে শুরু করে, যেমন খলিফা হিশামের মৃত্যুর পর সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে খোরাসানকে আব্বাসী আন্দোলনের কেন্দ্রে পরিণত করেন, ঠিক আছে? এবং এই পরিণত করার পিছনে যে ঘটনাটি আসে, সেটি হচ্ছে খোরাসানের শাসনকর্তা নাসেরকে পরাজিত করেন। এই নাসেরকে পরাজিত করার পিছনে সময়কালে এই আবু মুসলিমের একজন সেনাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার নাম হচ্ছে কাহতাবা, ছিল হচ্ছে সেনাপতি, ঠিক আছে? কার? আবু মুসলিমের সেনাপতি। তো বেসিক্যালি এই যখন একটা অঞ্চল যখন হিশাম ছিল হচ্ছে উমাইয়াদের সর্বশেষ মোটামুটি শক্তিশালী একজন শাসক। তো হিশামের পরবর্তীতে যারা আসেন, তারা কেউই আসলে এত শক্তিশালী ছিলেন না। তো হিশামের সময়কালেই মূলত আন্দোলনটা কি হয়, অনেক বড় আকার ধারণ করতে শুরু করে। যখন বড় আকার ধারণ করে, তখন ওই জায়গায় আবু মুসলিম মানুষজনকে একত্রিত করেন এবং বিশাল সৈন্য সামগ্রী জোগাড় করেন। প্রায় 30 থেকে 40 হাজার সৈন্য সংগ্রহ করেন তিনি খোরাসানে। এবং আবু নাসের যখন খারেজিদেরকে দমন করতেছিল, ঠিক তখন তিনি আবু নাসেরের উপর বিদ্রোহ ঘোষণা করেন এবং ওই অঞ্চল দখল করেন। এখন আবু নাসের খলিফার কাছে কি প্রেরণ করেন, যে তার সৈন্য দরকার, সাহায্য প্রার্থনা করেন। কিন্তু তখন খলিফা নিজেই অন্য অঞ্চল, পশ্চিমাঞ্চলে বিদ্রোহ দমনে যুক্ত ছিলেন। সেহেতু খলিফা সময় মতো
এই নাসেরকে সহযোগিতা প্রদান করতে পারেননি এবং প্রদান করতে না পারে নাসের ব্যর্থ হয় এবং তাকে সেখান থেকে হত্যা করা হয় কাহতাবার নেতৃত্বে। এবং এই খোরাসান সবার প্রথম আব্বাসীয়দের কাছে আসে। এবং এর পরবর্তীতে কিছু ঘটনা আছে, সেটি হচ্ছে আবু মুসলিম যখন তোমার ওই জায়গাটা খোরাসানটা দখল করে নেন, তার পরবর্তীতে তিনি ইরাকের দিকে অগ্রসর হইতে শুরু করেন। তো ইরাকের তখন হচ্ছে ইয়াজিদ ক্ষমতায়। তো ইয়াজিদকে তিনি পরাজিত করেন এবং তার সাথে খালিদ বার্মাক সংযুক্ত ছিল। খালিদ বার্মাক এবং আবু মুসলিমের নেতৃত্বে কাহতাবার সেখানে সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ঠিক তার পরবর্তীতে মেসোপটেমিয়ার শাসনকর্তা ছিলেন এই যে খলিফা মারওয়ান, দ্বিতীয় মারওয়ান, সেই মারওয়ানের পুত্র। সো মারওয়ানের পুত্রকে পরাজিত করলে তার পরবর্তীতে খলিফা মারওয়ান নিজে 1.5 লক্ষ সৈন্য সহ জাবের দিকে অগ্রসর হইতেছেন। এই টাইগ্রিস নদী তীরে জাব নামক স্থানের দিকে অগ্রসর হইতে শুরু করেন। এই জাবের যুদ্ধের আগের একটি ঘটনা, সেটি হচ্ছে যখন এই মারওয়ানের পুত্রকে পরাজিত করে আবু মুসলিম, তখন এই যেহেতু আবুল আব্বাস এবং হচ্ছে আবু জাফর এরা সবাই আত্মগোপনে ছিল এবং সেখানে কুফার একটা মসজিদে তারা একত্রিত হয়। সেটা কত সাল? সেটা হচ্ছে 749 সাল। এই 749 সালে কুফার একটি মসজিদ, এই কুফার মসজিদে আপনার আবুল আব্বাস, এই আবুল আব্বাসকে খলিফা হিসেবে ঘোষণা করে কারা? খলিফা হিসেবে ঘোষণা করে হচ্ছে আবু মুসলিম এবং তার যেই সঙ্গী সাথীরা ছিল তারা। ঠিক তার পরবর্তীতে এই আবুল আব্বাস যখন আত্মপ্রকাশ করেন যে তিনি পরবর্তী খলিফা, যেহেতু তাকে সবাই খলিফা হিসেবে ঘোষণা করছে, তারপরে এই জাবের যুদ্ধ সংগঠিত হয়। জাবের যুদ্ধে মারওয়ান সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করলেও মারওয়ান আসলে এই যুদ্ধটাতে জয়লাভ করতে পারেন নাই এবং আবু মুসলিম, খালিদ বার্মা, কাহতাবা এদের সমন্বিত নেতৃত্বে এই জাবের যুদ্ধে পরাজিত হন এবং পরাজিত হইলে আবু আবদুল্লাহর নেতৃত্বে 750 খ্রিস্টাব্দে আব্বাসীয়রা অগ্রসর হন এবং উভয় পক্ষের তুমুল যুদ্ধে খলিফা মারওয়ান পরাজিত হন এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়। এই ঘটনার মাধ্যমে উমাইয়া খেলাফতের পতন ঘটে এবং আব্বাসীয় খেলাফতের সূচনা শুরু হয়। এবং এই সূচনার প্রথম যে আব্বাসীয় খলিফা তিনি হচ্ছেন আবুল আব্বাস। ঠিক আছে, আবুল আব্বাস যখন সিংহাসন আরোহণ করেন তিনি আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা করছেন অবশ্যই, এবং রাজধানী কুফা হতে আল আম্বারে তিনি কি করেন? স্থানান্তর করেন। কারণ হচ্ছে কুফায় আবু সালমা নামক একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি কর্তৃক তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যে আবু সালমা হয়তো তার যে ক্ষমতা সেই ক্ষমতাকে খর্ব করতে চাইবে, বা আবু সালমার একটি জনপ্রিয়তা ছিল সেখানে। তো তার পরবর্তীতে তিনি কুফা থেকে আল আম্বার, মানে কুফার ঠিক পাশেই একটা পাহাড়ে অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলে তিনি প্রথমত তার রাজধানী স্থানান্তর করেন এবং সিংহাসন আরোহণ করেই তিনি উমাইয়া নিধন শুরু করেন। এবং আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা বলা হয় হচ্ছে রক্তের উপর দাঁড়িয়ে আব্বাসীয় খেলাফতটা প্রতিষ্ঠা করা হয়েছে। কারণ হচ্ছে উমাইয়া খেলাফত দমন পীড়ন যাই করুক কিন্তু এত নৃশংস ছিল না আব্বাসীয়দের মতো। যেমন একটা ঘটনা এখানে উল্লেখযোগ্য, একটা ঘটনা, আল ফুটরুস নামক স্থানে 80 জন উমাইয়াকে একসাথে করে হত্যা করা হয় এবং তারপরে তাকে আস-সাফা বা রক্ত পিপাসু উপাধি লাভ করেন কে? আবুল আব্বাস। অনেক সময় তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে যে হচ্ছে আবুল আব্বাসকে আস-সাফা কেন বলা হয়? আস-সাফা শব্দের অর্থ হচ্ছে রক্ত পিপাসু। যেহেতু তিনি উমাইয়াদেরকে যেখানেই পেয়েছেন হত্যা করেছেন এবং তিনি খুবই কঠোর মনোভাব সম্পন্ন একজন শাসক ছিলেন, সেহেতু তাকে আস-সাফা বলা হয়। এবং এর থেকেও আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যার অন্যতম হচ্ছে উমাইয়াদের যত কবর ছিল, মাজার ছিল, যা কিছু ছিল সব কিছুকেও বিনষ্ট করে আব্বাসীয়রা। এখন পরবর্তীতে যদি আমরা দেখি এই ঘটনার প্রেক্ষিতে, আব্বাসীয় কোনো শাসকের সমাধি কিন্তু চিহ্নিত করা যায় না। কেন যায় না? কারণ তারা উমাইয়াদের সাথে যে ঘটনাটি করেছে, তারা মানে সন্দেহ ছিল তাদের মনেও, বা তারা শঙ্কিত ছিল যে তাদের সাথে একই ঘটনা ঘটতে পারে। সেজন্য যেটা হইতো যে কোনো একজন শাসক মৃত্যুবরণ করলে
একসাথে 100 বা হচ্ছে 50-60টি হচ্ছে কবর একসাথে খোঁড়া হইতো এবং তার মাঝে একটি কবরের মাঝখানে শাসককে মানে হচ্ছে শায়িত করা হইতো। তো এই যে ঘটনা সেটি হচ্ছে কঠোরতা বা হচ্ছে নির্মমতার পরিচয় দেয়। এবং আবুল আব্বাস তার প্রথম দিকে বিভিন্ন বিদ্রোহ দমন করতে হয় তাকে। তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে ঈদের বিদ্রোহ, খারেজিদের বিদ্রোহ দমন। কারণ খারেজিরা প্রথম দিকে আবুল আব্বাসকে সহযোগিতা করেছিল যে হচ্ছে যেহেতু উমাইয়াদের পতন করতে হবে, যেহেতু উমাইয়ারা খারেজিদের বিরোধী ছিল। তারা মনে করেছিল যে হচ্ছে আবুল আব্বাস হয়তো খারেজিদেরকে সহায়তা করবে, কিন্তু পরবর্তীতে তিনি খারেজিদেরকে কোনো ধরনের সহায়তা করেন না। না করলে খারেজিরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তিনি সেই বিদ্রোহ দমন করেন এবং খলিফা কৌশলে আবু সালমাকে হত্যা করেন। এবং একটি গুরুত্বপূর্ণ ঘটনা সেটি হচ্ছে আব্বাসীয় আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে বিভিন্ন প্রদেশে শাসনকর্তা নিয়োগ করেন। যেমন হচ্ছে সিরিয়া শাসনকর্তা হিসাবে নিয়োগ করা হয় হচ্ছে আবু জাফরকে। এরপরে হচ্ছে আপনার আবু মুসলিমকে তো হচ্ছে পারস্যর যে অঞ্চল খুরাসান এবং পারস্য সেই অঞ্চলে শাসনকর্তা নিয়োগ করা হয় এবং কাহতাবাকেও এই পূর্বাঞ্চলের একটি ছোট অংশ হচ্ছে শাসনকর্তা হিসাবে নিয়োগ প্রদান করা হয়। একই সাথে খালিদ বার্মা যিনি ছিলেন তাকে উজির পদে দায়িত্ব পালন করা হয়, মানে দায়িত্ব প্রদান করা হয় আর কি। এর পরবর্তীতে যদি আসি সেটি হচ্ছে খলিফা আবু আল মনসুর। ঠিক আছে, আসাফা খুব বেশি দিন ক্ষমতায় ছিলেন না, মাত্র 4.5 বছরে তার ক্ষমতার স্থায়িত্বকাল। ঠিক পরবর্তীতেই তিনি মারা গেলে তার ভাই আবু জাফর আল মনসুর উপাধি গ্রহণ করে তিনি শাসনকার্য শুরু করেন। ঠিক আছে, এবং সিংহাসনে আরোহণের পরই চাচা আবদুল্লাহ বিন আলী বিদ্রোহ ঘোষণা করলে তিনি তাকে দমন করেন। ঠিক আছে, এর পরবর্তীতে সেটি হচ্ছে আবু মুসলিমের জনপ্রিয়তা চিন্তিত হয়ে পড়ে 755 খ্রিস্টাব্দে খলিফার সাথে আলাপরত অবস্থায় তাকে হত্যা করা হয়। মূলত আবুল আব্বাসী মূলত হচ্ছে আবু মুসলিমকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু সেই ঘটনাটি ফাঁস হয়ে যায়। ঠিক আছে, কোনো এক কারণে যে আবু মুসলিমকে খলিফা হত্যা করতে চান এবং পরবর্তীতে যেহেতু আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে বা আব্বাসীয় আন্দোলন সফলতার ক্ষেত্রে আবু মুসলিমের অনেক অবদান ছিল, সেহেতু সরাসরি তাকে এই ঘোষিত হওয়ার পরে হত্যা করাটা খলিফারা যুক্তিসঙ্গত মনে করেননি বলে সেই যাত্রায় আবু মুসলিম বেঁচে যায়। কিন্তু পরবর্তীতে এই ঘটনার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সেটি হচ্ছে তিনি আবু জাফরকে প্রেরণ করেছিলেন পারস্যে যে আবু মুসলিমের অবস্থা জানার জন্য। এবং আবু জাফর রিপোর্টটি ওইভাবেই প্রদান করেছিলেন যে আবু মুসলিমের যেই জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা অত্যাধিক বেশি এবং যেহেতু তিনি জনহিতকর একজন শাসকও ছিলেন আবু মুসলিম, সেহেতু তিনি যে কোনো সময় খলিফার দাবিদার হয়ে উঠতে পারেন বলে মনে করে আব্বাসীয়রা। এবং পরবর্তীতে আবু জাফর একটি নতুন কৌশল অবলম্বন করে তাকে হত্যা করেন, যে তিনি আবু মুসলিমকে দাওয়াত দিয়ে রাজধানীতে নিয়ে আসেন এবং প্রাসাদের মাঝখানে আলাপরত অবস্থায় পরিকল্পনা মতো আবু মুসলিমকে হত্যা করা হয়। এবং এখানে দুটি বিদ্রোহ তিনি দমন করেন, একটি হচ্ছে সানবাদের বিদ্রোহ আর একটা হচ্ছে রাওয়ান্দেয়া সম্প্রদায়ের বিদ্রোহ। তবে প্রথম খলিফাকে, এই প্রশ্নটার উত্তর হচ্ছে আবুল আব্বাস সাফা। কিন্তু যদি প্রশ্ন আসে যে প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আবু জাফর আল মনসুর, ঐতিহাসিকগণের মাঝখানে যে কথাগুলো বলেছেন ঐতিহাসিকগণ সেটির মধ্য দিয়েও এটি ফুটে উঠেছে। যেমন সৈয়দ আমির আলীও এই কথাটি স্বীকার করেন যে হচ্ছে যদিও আবুল আব্বাস প্রথম খলিফা, কিন্তু এই খলিফার সুপ্রতিষ্ঠাতা হচ্ছে আবু জাফর আল মনসুর। এর পরবর্তীতে তিনি বেশ কিছু প্রশাসনিক সংস্কার করেন আবু জাফর আল মনসুর। যেমন প্রথমত তিনি বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন, সেই টাইগ্রিস নদী, সেই নদীর তীরে তিনি একটি নগরী তৈরি করেন যেটার নাম দেন হচ্ছে মনসুরিয়া। সেই মনসুরিয়া বাগদাদে মনসুরিয়া সেটি রাজধানী স্থানান্তর করেন। খলিফা সেনা, নৌ ও গুপ্তচর বাহিনী পুনর্নির্মাণ করেন এবং তার সেনাবাহিনী ছিল নিয়মিত, তিনি একদম নিয়মিত সেনাবাহিনী প্রতিষ্ঠা করেন। তিনি পারস্যিক অনুকরণে উজির পদ সৃষ্টি করেন এবং মুহতাসিব নামে পুলিশ বাহিনী গঠন করেন এবং প্রাদেশিক রাজধানীতে কাজী নিয়োগ করে ন্যায় প্রতিষ্ঠার ব্যবস্থা করেন। আব্বাসীয় খেলাফত এবং উমাইয়া খেলাফতের মাঝে পার্থক্য নিয়ে অনেক ঘটনা আসে। যেমন কি
পার্থক্য নিয়ে ঘটনা কি, যদি আমরা উমাইয়া খেলাফতের কথা চিন্তা করি, খলিফাদের শাসনামল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামল বা উমাইয়াদের শাসনামল, কোনো শাসনামলেই কিন্তু আমাদের জল্লাদ বা এই যে হত্যা করে এরকম যে ব্যক্তি কাজীর মাধ্যমে, এরকম নির্দিষ্ট কোনো পথ ছিল না। কিন্তু আব্বাসীয়রা সেই পথটা নতুন করে নিয়ে আসে এবং আব্বাসীয়দের প্রত্যেক শাসকের সময়ে এই জল্লাদ পথ ছিল। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে উমাইয়ারা যদিও হচ্ছে আরবীয় সংস্কৃতির ধারক বাহক ছিল, তার পরবর্তীতেও তারা কিছু হচ্ছে বাইজান্টাইন যেই আচার, কৃষ্টি কালচার, সেগুলো গ্রহণ করেছিল। তবে আব্বাসীয়রা মূলত হচ্ছে পারসিক কৃষ্টি কালচার রয়েছে, সেই পারসিক কৃষ্টি কালচারটাকে বেশি গ্রহণ করে। কারণ কি, তাদের মাঝখানে পারস্যের একটা প্রাধান্য পাওয়া যায়। কারণ কি, ইরাকের ঠিক পাশেই হচ্ছে পারস্য, এবং পারস্য সভ্যতা অনেক পূর্ব থেকে অনেক বিখ্যাত ছিল এবং সভ্যতার অনেক ইতিহাস সমৃদ্ধ সভ্যতা ছিল। সেক্ষেত্রে পারসিক সভ্যতার একটি সরাসরি প্রভাব আব্বাসীয় খেলাফতের মাঝে পড়ে, যেটি উমাইয়া খেলাফতে অনেক কম ছিল পারসিক যে প্রভাব, সেই প্রভাবটি। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে মুহতাসিব পুলিশ বাহিনী গঠন, কিংবা হচ্ছে প্রাদেশিক কাজী নিয়োগ, কিংবা হচ্ছে এই যে উজির পদের সৃষ্টি, এটি সবগুলোই হচ্ছে কি পারসিক যে কৃষ্টি কালচার, সেই কৃষ্টি কালচারের অনুকরণে তৈরিকৃত নতুন প্রশাসনিক সংস্কার। এবং তিনি জনহিতকর বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছিলেন। যেমন তিনি জ্ঞান ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, মানে অনুবাদ কাজের জন্য। যেমন হচ্ছে তার সময়কালে কালিলা ওয়া দিমনা, এটা হচ্ছে শিয়াল, দুই শিয়ালের গল্প, ঠিক আছে? তো এই গল্পটা মূলত হচ্ছে আমাদের যে ভারতীয় সভ্যতার, সেই ভারতীয় সভ্যতার একটি বই আর কি। এই বইটাকে অনুবাদ করে তিনি আরবি ভাষায় অনুবাদ করেন, এবং এই অনুবাদ করার পরে এই বইটা প্রচুর জনপ্রিয়তা পায় আর কি আরবে বা হচ্ছে আব্বাসীয় শাসনামলে। এবং পরবর্তীতে আব্বাসীয়রা যখন বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন, বা হচ্ছে তার সময়কালে যখন হচ্ছে তোমার মুসলিমরা চিত্রকর্মে শুরু করেন, তখন প্রচুর পরিমাণে কালিলা ওয়াদ দিমনার ছবি আঁকা হয়েছে আব্বাসীয় শাসনামলের সময়। এবং তিনি জনকল্যাণের জন্য রাস্তাঘাট, পয়নালী, সরাইখানা, মসজিদ, হাসপাতাল ইত্যাদি নির্মাণ করেছিলেন, এবং সাহিত্য, ইতিহাস, গণিত, চিকিৎসা ইত্যাদির উন্নয়নের জন্য গবেষণাগার প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন ভাষায় পুস্তকের অনুবাদের ব্যবস্থা করেন। এই যে যেমন কালিলা ওয়াদ দিমনা, এটি হচ্ছে একটি অনুবাদ গ্রন্থ। এর পরবর্তীতে খলিফা আল মাহদি, তো আবু জাফর আল মনসুরের মৃত্যুর পরে তার পুত্র খলিফা মাহদি ক্ষমতায় অধিষ্ঠিত হন। এবং মাহদি তার যে পিতার যে কঠিন নীতি, যেমন আবু মুসলিমকে যেমন হত্যা করে ফেলছেন, এই কঠিন নীতি তিনি হচ্ছে ত্যাগ করে তিনি উদার নীতি গ্রহণ করেন। এবং উদার নীতি গ্রহণ করার পরে তিনি অতীতের সকল কারাবন্দীকে মুক্তিদান করেন এবং রাজকোষের অর্থ জনহিতকার কাজে ব্যয় করে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেন। তার গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস ছিল, সেটি হচ্ছে মক্কা মদিনার মসজিদ সংস্কার এবং প্রতি বছর কাবা শরীফে গেলাফ পাঠাবার ব্যবস্থা করেন। এতদিন ধরে উমাইয়াদের সময়কালেও তোমার হচ্ছে মক্কা এবং মদিনার হেজাজ যে অঞ্চলটা, হেজাজ অঞ্চলটা একটু হইলেও, ঠিক আছে, মানে শাসকদের সুদৃষ্টিতে কখনোই ছিল না, সবসময় একটা মানে দূরদৃষ্টিতে ছিল আর কি। কিন্তু প্রথমবারের মতো কোনো নতুন খলিফা আল মাহদি তিনি এই হেজাজ অঞ্চলের প্রতি সুদৃষ্টি প্রদান করেন এবং যে কাবা শরীফের জন্য প্রতি বছর গেলাফ পাঠান এবং সংস্কার কার্য পরিচালনা করেন। তিনি ঠিক মনসুরিয়া নগরীর পাশে আরেকটা নগরী স্থাপন করেন, যেই শহরের নাম হচ্ছে মাহদিয়া। এই মাহদিয়া শহরটাই পরবর্তীতে তোমার রাজধানী হিসাবে প্রসিদ্ধ পায়, এবং এখান থেকেই মূলত হচ্ছে সকল কার্যক্রম পরিচালনা করতেন তিনি। এবং তিনি বিদ্রোহ দমন করেন অনেকগুলা, যেমন হচ্ছে নিজেকে আল্লাহ দাবির অবতার হাশিম বিন হাকিম বা মুকান্নাকে তিনি পরাজিত করেন, এবং তার সময়ে বাইজেন্টাইনগণ স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করে বারবার আন্দোলন করে বসফরাস তীরে
তাদের পরাজিত করেন এবং রানী আইরিনকে কর প্রদানে বাধ্য করেন এবং আপন ভাইয়ের পুত্র ঈসা খেলাফতের দাবি প্রত্যাহার করে পুত্র মুসা ও হারুনকে তিনি ভবিষ্যৎ উত্তরাধিকারী মনোনয়ন করে যান। ঠিক আছে, এর পরবর্তীতে খলিফা আল মাহদির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটি হচ্ছে আল মাহদির শেষে পুত্র মুসার উত্তরাধিকার খর্ব করতে চাইলেও তার বিরুদ্ধে গিয়ে আল হাদি উপাধি ধারণ করে সিংহাসনে বসেন। মানে খলিফা মাহদির তিনি চেয়েছিলেন যে হারুন আর রশিদকে তিনি কি দিবেন, খেলাফত প্রদান করে দিবেন, কিন্তু আল হাদি তিনি হচ্ছে এই খলিফা মুসা তার পুত্র মুসা আল হাদি উপাধি গ্রহণ করে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং রাজমাতা খাইজুরান, ঠিক আছে, এই ক্ষমতা খর্ব করেন এবং রাজ দরবার থেকে তাকে দূরে সরিয়ে দেন। মূলত আল হাদির এবং হচ্ছে তোমার খলিফা হারুন আর রশিদের মাতা খাইরুজান, এবং তিনি চেয়েছিলেন মূলত হচ্ছে হারুন আর রশিদকে কি করতে, খলিফা হিসাবে নিয়োগ করতে। এই মাহাদির উপর যেই প্রভাব ছিল, আব্বাসীয় খেলাফতের উপর যে খাইরুজানের যে প্রভাব ছিল, সেই প্রভাবটা তিনি আস্তে আস্তে খর্ব করেন এবং তাকে রাজদরবার থেকে দূরে সরিয়ে দেন এবং ভ্রাতা হারুনকে খেলাফতের দাবি থেকে বঞ্চিত করে নিজ পুত্রকে মনোনীত করার ষড়যন্ত্র করেন এবং তিনি সেটা করেছিল না। কিন্তু হাদির ক্ষমতা খুব বেশি দিন স্থায়িত্ব ছিল না এবং শেষের দিকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়লে তিনি নিজে আসলে ভুল বুঝতে পারেন যে যেহেতু তার ক্ষমতার প্রকৃত দাবিদার তার ভ্রাতায়, তিনি তাই এই মৃত্যুর পূর্বে এই ভুল বুঝতে পারেন এবং তিনি হারুন আর রশিদকে কি করেন, ক্ষমতা প্রদান করে যান। খলিফা হারুন আর রশিদ, খলিফা হারুন আর রশিদকে বলা হয় আব্বাসীয় খেলাফতের সর্বশ্রেষ্ঠ খলিফা। ঠিক আছে, এই বলার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ সেটি হচ্ছে খলিফা হারুন আর রশিদ সবচেয়ে বেশি জনহিতকর কাজ করছেন। ঠিক আছে, দ্বিতীয় সেটি হচ্ছে হারুন আর রশিদের জনপ্রিয়তা ছিল অত্যাধিক জনপ্রিয়তা ছিল হারুন আর রশিদের এবং সকল পুরো আব্বাসীয় খেলাফতের পুরোটা জায়গা জুড়েই তার জনপ্রিয়তা বিস্তৃত ছিল। দ্বিতীয় সেটি হচ্ছে তোমার হারুন আর রশিদ বৈদেশিক নীতি গ্রহণ করেছিলেন এবং তিনি খুব সুন্দরভাবে তার সাম্রাজ্যকে টিকে রেখেছিলেন এবং সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এবং হারুন আর রশিদ সর্বশেষ শক্তিশালী শাসক ছিলেন যার সময়কালে একদম অখণ্ড যেই আব্বাসীয় খেলাফত, সে অখণ্ড আব্বাসীয় খেলাফত ছিল। এটি কেন বলছে, কারণ এর পরবর্তীতে আস্তে আস্তে আমরা দেখব যে কোনো না কোনো খেলাফতের সময়কালেই একটি রাজবংশ প্রতিষ্ঠা হয়েছে বা সালতানাত প্রতিষ্ঠা হয়েছে, যেই সালতানাতটি পরবর্তীতে ওই অঞ্চলগুলো শাসন করেছে নামমাত্র খলিফার নাম করে। ঠিক আছে, তো এই বিপরীতে যদি আমরা আসি, হারুন আর রশিদ 786 খ্রিস্টাব্দে হারুন আর রশিদ সিংহাসন গ্রহণ করেন এবং তার বাল্য শিক্ষক ইয়াহিয়া বার্মাককে প্রধানমন্ত্রী নিয়োগ প্রদান করেন। ইয়াহিয়া বার্মাক হচ্ছে ওই যে আব্বাসী আন্দোলনের সময় খালিদ বার্মাকের কথা বলছিলাম, সে খালিদ বার্মাকের পুত্র হচ্ছে ইয়াহিয়া বার্মাক। এবং সিংহাসন আরোহণ করে তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের পদক্ষেপ গ্রহণ করেন। খারেজি হিমারীয় মুদারীয় দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ তিনি দমন করেন এবং তার রাজত্বকালে আলী বংশীয়দের প্রভাব বৃদ্ধি পেলে হারুন তাদের প্রতিদ্বন্দ্বী ভেবে কঠোর হস্তে দমন করেন। এই আলী বংশীয় কারা? এই আলী বংশীয় হচ্ছে ফাতেমীয়দের পূর্বসূরি। ঠিক আছে, ফাতিমীয়দের পূর্বসূরি বা হচ্ছে যারা দ্বাদশ ইমামে বিশ্বাসী যেই আলী বংশীয় ছিল, তারা মূলত হচ্ছে খলিফার নিজস্ব খলিফা দাবিদার ছিল, শিয়াপন্থী যারা, মূলত এই শিয়াপন্থীদের তিনি কঠোর হস্তে দমন করেছিলেন। এর পরবর্তীতে তার যে বৈদেশিক নীতি, বা এটাকে আরেকভাবে বলা যায় হচ্ছে বাইজান্টাইন নীতি। ঠিক আছে, বৈদেশিক নীতি বা বাইজান্টাইন নীতি। সো বেসিক্যালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আল মাহাদির সময়কালে সন্ধি ভঙ্গ করে মুসলিম সাম্রাজ্য আক্রমণ করে রোমান সম্রাট নাইসিফরাস। ঠিক আছে, এই নাইসিফরাস যখন হচ্ছে আক্রমণ করে তখন মোটামুটি হচ্ছে 3 বার আক্রমণ ঘটে এখানে। সো একই সাথে এই নাইসিফরাস তোমার এই হারুন আর রশিদের কাছে একটা চিঠি প্রেরণ করে এবং চিঠিটাতে খুব
উদ্ধত্যপূর্ণ ভাষায় হারুনুর রশিদকে অপমান করে। অপমান করলে হারুনুর রশিদ তার যুদ্ধ মানে গ্রিক দেশ আক্রমণ করেন এবং আক্রমণ করে গ্রিক বাহিনীকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সন্ধিতে বর্ধিত কর তিনি হচ্ছে বসাই দেন। বসায় মানে হচ্ছে আগে যে কর দিত তার থেকে আরও বেশি কর দিবে, ঠিক আছে। তো এই করের মাধ্যমে বৈদেশিকরা তোমার হচ্ছে এই অঞ্চল থেকে মোটামুটি হচ্ছে আর আক্রমণ করেনি আর কি ওই তৎকালীন সময়, মানে হারুনুর রশিদের পরবর্তী বেশ 100 বছর পর্যন্ত আর খুব একটা আমরা আক্রমণ এখানে দেখতে পাই না আর কি, যে বাইজেন্টাইনরা মুসলমান সাম্রাজ্য আক্রমণ করেছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নীতি ছিল যে তিনি গ্রিকদেরকে পরাজিত করেছিলেন, একই সাথে তিনি যে নীতিটা গ্রহণ করেছিলেন যে হচ্ছে তোমরা কর দিবা, বর্ধিত কর দিবা, একই সাথে তিনি বাণিজ্যিক কিছু বিষয় তিনি এখানে সংযুক্ত করেছিলেন। যেহেতু হচ্ছে আব্বাসীয় খেলাফতের সাম্রাজ্য ঠিক আমরা যদি দেখি ভূমধ্যসাগরের তীরবর্তী পুরোটা অঞ্চলেই আব্বাসীয় খেলাফতের অধীনে ছিল। সো ভূমধ্যসাগর মানে ভূমধ্যসাগর দিয়ে যদি ইউরোপীয়রা বাণিজ্য করতে আসতো সেহেতু কর আরোপ করতে হইতো তাদেরকে। এর পরবর্তীতে সেটি হচ্ছে বার্মাকি বংশ। আব্বাসীয় খেলাফত আন্দোলন থেকে শুরু করে হারুনুর রশিদ পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বার্মাকি বংশ। এই বর্ষটার বেশ তাৎপর্যপূর্ণ ইতিহাস রয়েছে, কারণ কি খালিদ বার্মাকের ওই ইতিহাসটা তো আমরা আগে আলোচনা করেছি। এর পরবর্তীতে যদি আসি সেটা হচ্ছে আবু জাফর তার পুত্রের জন্য তিনি খালিদ বার্মাকে শিক্ষক হিসাবে নিয়োগ দেন এবং পরবর্তীতে তার যেই মাহাদি তার পুত্রের জন্য ইয়াহিয়া মানে হারুনুর রশিদ যে হারুনুর রশিদকে ইয়াহিয়া বার্মাকের নিকট শিক্ষালাভের জন্য প্রেরণ করেন। এবং এই যে ঘটনা, সেই ঘটনাবলী থেকে বার্মাকিরা খলিফাদের একদম মানে কাছাকাছি অবস্থান করতো, তাই তো? তাহলে খলিফাদের কাছাকাছি অবস্থান করলে বেশ কিছু জিনিস ঘটে। প্রথমত সে ক্ষমতার পাশাপাশি থাকলে তার নিজস্ব একটা ক্ষমতা তৈরি হয় এবং একই সাথে খলিফাদের যখন নিকটবর্তী থাকে সে তো তার প্রভাবটা বিস্তার হয় খলিফার উপর, যে বা কিছু বললে তিনি শুনেন, এই ধরনের একটা প্রভাব সেখানে দেখা যায়। তো এই বার্মাকিদের ইতিহাসটাতে যদি আমরা আসি, বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খালিদ বার্মাক এবং আব্বাসীয় আন্দোলনের নেতৃত্বে পুরস্কার স্বরূপ খলিফা আবুল আব্বাস তাকে কোষাধ্যক্ষ নিয়োগ করেন। কোষাধ্যক্ষ খুবই গুরুত্বপূর্ণ একটি পদ এবং খালিদের পুত্র ইয়াহিয়া পিতার ন্যায় প্রভূত খ্যাতি অর্জন করেন, তাকে হারুনের গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত করা হয় এবং ইয়াহিয়া খলিফা হারুনের শাসনামলে প্রধান উজির পদে নিযুক্ত ছিলেন বা প্রধানমন্ত্রী যেটাকে বলা হয় আর কি। তার সহযোগিতায় আব্বাসীয় সাম্রাজ্য গৌরবান্বিত হয় এবং ইয়াহিয়ার পর তার পুত্র ফজল এই পদ গ্রহণ করেন এবং সাফল্যের সাথে কর্তব্য পালন করেন। যদি আসি বার্মাকিদের পতন কেন ঘটে, ঠিক আছে, এবং এই ইয়াহিয়ার 3 জন পুত্র ছিল, ঠিক আছে। ইয়াহিয়ার পুত্র হচ্ছে ফজল, ইয়াহিয়ার 3 পুত্র, তাইলে এই ফজল, মুসা এবং মোহাম্মদ এই 3 জনই কি ছিল, তোমার কোনো না কোনোভাবে খেলাফতের পার্শ্ববর্তী কোনো একটা শাসন বা দায়িত্ব প্রাপ্ত ছিল আর কি। তো আমির উমারাগণ, অন্যান্য যারা আমির ছিল, মন্ত্রী পরিষদের অন্যান্য যারা সদস্য ছিল, তারা এই বার্মাক পরিবারের যেই ক্ষমতা কিংবা বার্মাক পরিবারের যেই শাসন, সেই শাসনের উপর তোমার কি ছিল, অখুশি ছিল এবং নানাভাবে হারুনকে প্ররোচিত করতে থাকে যে এদেরকে দমন করা দরকার। এবং তিনি এই প্ররোচনায় 803 খ্রিস্টাব্দে ইয়াহিয়া ফজল, মুসা এবং মোহাম্মদকে বন্দী করেন এবং জাফরকে হত্যা করেন, তাদের সম্পদ বাজেয়াপ্ত করেন। এর মাধ্যমে 17 বছর ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী বার্মাকি পরিবারের কি ঘটে, পতন ঘটে। খলিফা আল আমিন, এই হারুনুর রশিদ তার মূলত 3 জন খলিফা পুত্র ছিল। 3 জন খলিফার মাঝখানে তিনি উত্তরাধিকার মনোনয়ন করে যান এবং উত্তরাধিকার মনোনয়নে তিনি সবার প্রথমে মনোনয়ন দেন তার মেজ ছেলে আল আমিনকে, ঠিক আছে, এবং তার পরবর্তীতে তার ভাই আল মামুন এবং তার পরবর্তীতে কাশেম নামে একজন ছেলে ছিল, তাকে মনোনয়ন দেওয়া হয়, যদিও কাশেম হচ্ছে ক্ষমতা লাভ করতে পারে না আর কি।
তো এই খলিফা আল আমিন তার মূলত নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ঠিক আছে। এই আব্দুল্লাহ দ্বিতীয় পুত্র, এই দ্বিতীয় পুত্রকে তিনি প্রথম মনোনয়ন করেন। এবং এইখানে সমস্যাটা হয়, কারণ কি জ্যেষ্ঠ পুত্র যে মামুন বা জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে মোহাম্মদ, এই মোহাম্মদ এবং আব্দুল্লাহর মাঝখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, ঠিক আছে। এই দ্বন্দ্বটার কারণগুলো কি কি, এটা অনেক সময় প্রশ্ন আসে। সেটা হচ্ছে উত্তরাধিকার নির্বাচনে সুনির্দিষ্ট নীতি ছিল না আর কি। যে যেমন হচ্ছে উমাইয়াদের উত্তরাধিকার মোটামুটি একটা সুনির্দিষ্ট নীতির মাধ্যমে চলতো। নীতিটা কি, যে হচ্ছে পিতা গেলে পরবর্তীতে বড় পুত্র আগে হবে, তারপরে মেজ পুত্র, তারপরে ছোট পুত্র, যেটা হচ্ছে আমরা ওই যে আল ওয়ালিদের পরে সুলাইমান আসে, ঠিক আছে, এইভাবে আজকে দেখতে থাকি। কিংবা হচ্ছে আগে কেউ যদি কাউকে মনোনয়ন করে যায়, সেই মনোনয়নটাকে মানা হইতো। যেমন সুলাইমানের পরবর্তীতে আগের যেই দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ঠিক আছে, তাকে যে খেলাফতটায় হস্তান্তর করা হইল, এই ধরনের একটা নীতির মাধ্যমে তারা খেলাফত পরিচালনা করতো বা উত্তরাধিকার মনোনীত করতো। কিন্তু আব্বাসীয় খেলাফতে তখন পর্যন্ত কোনো এরকম নীতি তৈরি করা হয় নাই, বা কোনো শাসকই নীতিটা মানতেছেন না, নিজের মতো করে যাকে ইচ্ছা খলিফা মনোনয়ন করছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। দ্বিতীয়ত হচ্ছে আরব আমির ও পারসিক আমিরদের মধ্যে একটা বিদ্বেষ। এটা কেন ঘটতো? এটা ঘটতো হচ্ছে যখন খলিফার পুত্রগণ একটু যোগ্য হইতেন, তখন তাদেরকে বিভিন্ন অঞ্চলের দায়িত্ব প্রদান করা হইতো। যেমন এখানে এই মামুনকে প্রদান করা হয়েছিল হচ্ছে পারস্যের যেই অঞ্চলের শাসন, সেই শাসন। এবং আমিনকে প্রদান করা হয়েছিল মূলত হচ্ছে তোমার বসরা বা কুফা, এই বসরার অঞ্চলে বা হেজাজ অঞ্চল, এই অঞ্চলের যে শাসন, সেই শাসন। তো এই ঘটনার ফলে যে আরব আমির যারা আছে, পারসিক আমির যারা আছে, তাদের মাঝে একটা বিদ্বেষ ছিল। 2 নম্বর ঘটনা যেটা, সেটা হচ্ছে মামুনের প্রতি ঈর্ষা। এটার একটা কারণ আছে। মামুনের প্রতি ঈর্ষাটা কেন তৈরি হইল, ঠিক আছে? মামুনের প্রতি ঈর্ষাটা তৈরি হওয়ার 2টা বড় ঘটনা আছে। প্রথম ঘটনা যেটি, সেটিতে যদি আসে, প্রথমে হচ্ছে হারুনুর রশিদ যখন মৃত্যুবরণ করেন, তিনি মানে একদম তার শাসনামলের শেষ দিকে তিনি একটা যুদ্ধে যাচ্ছিলেন, এবং তিনি ওই যুদ্ধে অসুস্থ হয়ে মূলত হচ্ছে মৃত্যুবরণ করেন যুদ্ধ যাওয়া অবস্থায়। এবং মৃত্যুবরণের আগে তিনি মামুনকে বেশ কিছু সম্পদ চুক্তিবদ্ধ হিসাবে দান করে যান। কেন দান করেন সেটার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তার কারণ হচ্ছে পারসিক অঞ্চলে তখন হচ্ছে অনাবৃষ্টি চলতেছিল, এবং একই সাথে ওই অঞ্চলে কর খুবভাবে ভালোভাবে আদায় করা যাচ্ছিল না, এবং সাধারণ মানুষদের সমস্যা ছিল। সেক্ষেত্রে তিনি ওই অঞ্চলে জনহিতকর কাজ এবং উন্নয়নের জন্য প্রায় 3 কোটি টাকার মতো তিনি সেখানে দান করে যান। কিন্তু প্রথমতই যখন আমিন ক্ষমতায় অধিষ্ঠিত হন, যেহেতু মনোনীত ছিল আমিন, সেহেতু আমিন যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আল মামুন কিন্তু তার হাতেই খেলাফত গ্রহণ করেছিলেন। আল মামুন এর বিরোধিতা করেন নাই। বিরোধিতা না করার ফলে মামুন আমিন প্রথমেই তার ফজল বিন রাবি, তার কোষাধ্যক্ষ ছিল, এই ফজল বিন রাবিকে সহায়তা নিয়ে ওই যে 3 কোটি টাকা যেই ছিল দান করা ছিল মামুনের কাছে, সেটি তিনি নিয়ে নেন। এখন এটি নিয়ে পড়লে মামুন কী করে, দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু মামুনকে তখন পারসিকরা সহায়তা করে, এবং তিনি কর মওকুফ করে দেন ওই অঞ্চলের, যে হচ্ছে যেহেতু জনহিতকর কাজ করা যাচ্ছে না, অর্থের সংকট, তিনি জনগণকে কর মওকুফ করে দিয়ে তার সমস্যা থেকে উত্তরণের একটা উপায় জনগণের কাছে করে দেন। এর ফলে জনগণের কাছে তিনি অত্যাধিক জনপ্রিয় হিসেবে মানে জনপ্রিয় হয়ে ওঠেন। যেহেতু জনপ্রিয় হয়ে উঠছেন, সেটা দেখে এই আমিন মামুনের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করতেন। দ্বিতীয় আর একটা জিনিস ছিল, সেটি হচ্ছে আল আমিন খেলাফত বা হচ্ছে শাসন কার্য নিয়ে খুব বেশি চিন্তিত ছিলেন না। তিনি মূলত হচ্ছে এই যে বেলে ডান্স যেটাকে বলে আর কি, বাইজান্টাইন থেকে যেই নৃত্য পদ্ধতিটা হচ্ছে আরবদের মাঝখানে আসছে, সো তিনি মোটামুটি এই
নর্তকীদের চারপাশেই থাকতেন, তিনি আমোদ প্রমোদ করতে পছন্দ করতেন, তিনি অবকাশ যাপন করতে পছন্দ করতেন। তাইলে একটা খলিফার যেই শাসন কার্য পরিচালনার যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি খুব ভালোভাবে পালন করতেন না। বিপরীতে মামুন তার যে দায়িত্ব ছিল, প্রাদেশিক দায়িত্ব, সেই দায়িত্ব খুব ভালোভাবে পালন করতেন। সেটিও একটা গুরুত্বপূর্ণ মানে কারণ ছিল তার প্রতি বিদ্বেষের, যে হচ্ছে সে তার থেকে বেটার খলিফা। আরেকটা গুরুত্বপূর্ণ যেটি এই যে আমিনের রাজকার্যে অবহেলা ছিল, আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটি হচ্ছে তাদের যে সেনাপতিগণ ছিল, সেই সেনাপতিগণদের মাঝখানে মামুনের যে সেনাপতিরা তারা ছিলেন অত্যন্ত যোগ্য, আমিনের সেনাপতিরা খুব একটা যোগ্য ছিলেন না। এবং এই দুইটা দ্বন্দ্বের মাধ্যমে এখানে একটা গৃহযুদ্ধের সূচনা হয় আব্বাসীয় খেলাফতে প্রথমবারের মতো। আচ্ছা, এখানে ফজল বিন রাবির উচ্চাকাঙ্ক্ষাটা বেশ গুরুত্বপূর্ণ। সেটিতে যদি আসি, ফজল বিন রাবি প্রথমতই বলেছি যে হচ্ছে তিনি মূলত হচ্ছে আল আমিনের কোষাধ্যক্ষ ছিলেন, এবং তিনি খুব যোগ্য মানুষ যে ছিলেন এমন না, কিন্তু তাকে কোষাধ্যক্ষ বানানোর সবচেয়ে বড় কারণ বা তাকে ক্ষমতাশালীর বড় কারণ এই মামুনকে ক্ষমতাহীন করার প্রচেষ্টা যে আমিন করেছিলেন সেটা মানে সূচনা আর কি। কিন্তু পরবর্তীতে ফজল বিন রাবির উচ্চাকাঙ্ক্ষা ছিল সে নিজেই খলিফা হবে। তো এই উচ্চাকাঙ্ক্ষায় তিনি রাষ্ট্রীয় যে কার্যক্রম, সেই কার্যক্রমের মাঝখানে আল আমিনকে তিনি শক্তিহীন করার চেষ্টায় লিপ্ত ছিলেন। তো সব মিলায়ে আল আমিনের শাসন ব্যবস্থা খুবই ভঙ্গুর অবস্থায় ছিল। এর মাঝখান দিয়ে গৃহযুদ্ধের ঘটনা ঘটে। খলিফা আল আমিন ভ্রাতা মামুনের বিরুদ্ধে একটি বিশাল বাহিনী প্রণয়ন করেন এবং মামুনের সেনাপতি তাহিরের নেতৃত্বে 811 খ্রিস্টাব্দে আমিনের বাহিনী পরাজিত হয়। সেনাপতি আব্দুর রহমানের নেতৃত্বে আমিনের বাহিনীটিও মামুনের সেনাপতি হারসামা ও জুহাইরের নিকট পরাজিত হয়। ঠিক আছে, তাইলে সেনাপতিদ্বয় একত্রে বাগদাদ অবরোধ করেন, যা কয়েক মাস ব্যাপী চলতে থাকে। অবশেষে খলিফা আল আমিন সেনাপতি হারসামার নিকট আত্মসমর্পণ করেন, কিন্তু উগ্র কিছু পারসিকের হাতে খলিফা নিহত হন। ঠিক আছে, মানে আল আমিনকে হত্যা করা হয়। ঠিক আছে, এর পরবর্তীতে আসে খলিফা আল মামুন। খলিফা আল মামুনের শাসনকাল মূলত যেই পারসিক বা হচ্ছে আব্বাসীয়দের যে জ্ঞান বিজ্ঞানের যেই উন্নয়ন, চর্চা, উৎকর্ষা, শ্রেষ্ঠতা, সেই শ্রেষ্ঠতার জায়গায় আসে খলিফা আল মামুনের সময়কাল। এখন যদি আমরা আসি যে গৃহযুদ্ধে জয়লাভ করে 813 খ্রিস্টাব্দে খলিফার দায়িত্ব গ্রহণ করেন এবং তার রাজত্বকাল জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ হিসাবে পরিচিত। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে তাকে অগাস্টান যুগের সাথে হচ্ছে মানে তোমার রোমান সাম্রাজ্যের যে অগাস্টান যুগ, যেখানে জ্ঞান বিজ্ঞান চর্চা অনেক বেশি হয়েছিল, সে অগাস্টান যুগের সাথে তুলনা করা হয়। তো সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন স্থানে বিদ্রোহ দমনের ব্যবস্থা গ্রহণ করেন এবং দস্যু বাবেক রোমান সম্রাটকে মুসলিমদের বিরুদ্ধে প্ররোচিত করলে মামুন নিজে যুদ্ধক্ষেত্রে নেমে এসে এই মিলিত শক্তিকে পরাজিত করেন এবং তার আমলে তাহির পূর্বাঞ্চলে তাহিরি বংশ প্রতিষ্ঠা করেন। এটার অন্যতম কারণ ছিল এই যে যুদ্ধ, সেই যুদ্ধে তাহির মূলত সহযোগিতা করছিল মামুনকে, সেই জন্য তার পুরস্কার স্বরূপ তাহিদিরা একটা অঞ্চলে সুলতান হিসেবে শাসন কার্যক্রম করতে শুরু করে। এই যে দেখুন, যেটা আমরা কেন বলছিলাম যে হচ্ছে হারুনুর রশিদ সর্বশ্রেষ্ঠ শেষ শাসক, যার সময় একদম ইউনাইটেড আব্বাসীয় খেলাফত আমরা হচ্ছে দেখতে পাই। কারণ এই যে পূর্বাঞ্চলে যখন তাহিরি বংশ প্রতিষ্ঠা করেন, তার মানে একটা অঞ্চলের উপর আব্বাসী খেলাফতের কর্তৃত্ব আছে, কিন্তু পুরোপুরি কর্তৃত্ব এখানে নাই, সেখানে তাহিরি বংশের কর্তৃত্বই সবচেয়ে বেশি, যদিও খেলাফতের নামকার আব্বাসীয়দের। এর পরবর্তীতে জ্ঞান বিজ্ঞানের উদার পৃষ্ঠপোষকতার জন্য আল মামুন 830 খ্রিস্টাব্দে মারভে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন এবং তার এই বাইতুল হিকমা 3টা ভাগে বিভক্ত ছিল, সেটি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে অনুবাদ ব্যুরো, একটা হচ্ছে শিক্ষায়তন, আর একটা হচ্ছে লাইব্রেরি। এবং এর প্রধানের দায়িত্ব পালন করেন হুনায়ুন ইবনে ইসহাক, যিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন দেশতে দুর্লভ্য পুস্তকসমূহ সংগ্রহ করে অনুবাদ করা হইত। সো হুনায়ুন ইবনে ইসহাক খুবই মানে জ্ঞান চর্চার একজন মানুষ ছিলেন। তিনি নিজে অনেক বই মানে মৌলিক গ্রন্থ রচনা করছিলেন, তার সবগুলোই হচ্ছে চিকিৎসা শাস্ত্রে। এই সময়কালে খাওয়ারিজমি আসে। খাওয়ারিজমি
যারা আমরা জানি যে আলজেব্রার প্রতিষ্ঠাতা খাওয়ারিজমি। সো খাওয়ারিজমি মূলত হচ্ছে গণিত শাস্ত্রে অনেক অবদান রাখেন এবং একই সাথে ভারতীয়দের আর্যদের যে শূন্য, সেই শূন্যের ব্যবহার তিনি শুরু করেন, প্রবর্তন করেন এই সময়কালে আর কি, বাইতুল হিকমার সময়কালে। পরবর্তীতে ধর্ম ও জ্যোতিষশাস্ত্র, এখানেও এই বাইতুল হিকমার অবদান অনেক। যেমন খলিফা আল মামুনের উদার পৃষ্ঠপোষকতায় জ্ঞান বিজ্ঞান আর ক্ষেত্রে চরম উৎকর্ষে সাধিত হয়। তার সময়ে মুতাজিলা মতবাদ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় এবং কুরআন হাদিসের প্রতি তার অগাধ ধর্মবিশ্বাস ছিল এবং জ্যোতিষশাস্ত্রের উৎকর্ষ সাধনের জন্য শামাসিয়া নামক স্থানে মানমন্দির নির্মাণ করেন। এবং এই সময়কালে মূলত তোমার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মূলত এই সময়কালে তিনি হাদিস সংগ্রহ করেন এবং কয়েক লাখ হাদিস থেকে তিনি মূলত 7,000 সামথিং হাদিস তিনি একসাথে করে তিনি এই হাদিসগুলাকে বলেন যে এইগুলা সহি হাদিস, বাকিগুলা সহি হাদিস না আর কি। বা তিনি যেই হাদিসগুলা সংগ্রহ করতে পেরেছেন সহি হিসাবে একদম, তিনি যে মানে তার জ্ঞান চর্চার সময়কালে তিনি যারা জ্ঞান চর্চা করতো তাদেরকে খুবই কদর করতেন আর কি। যেমন আবু জাফর আল মনসুরের সময়ও কিন্তু হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছিল, কিন্তু আবু জাফর আল মনসুর ইমাম আবু হানিফার সাথে কিন্তু সেই সদ্ব্যবহারটা করেননি, বরঞ্চ ইমাম আবু হানিফাকে কারাবন্দি করেছিলেন তার মতের সাথে অমিল হওয়ার কারণে। কিন্তু মামুনের সময়কালে আসলে সেই বিষয়টি পাওয়া যায় না আর কি। তিনি এই সকল জ্ঞান চর্চা বা যারা জ্ঞান চর্চা করতেন তাদেরকে তিনি খুবই পৃষ্ঠপোষকতা করতেন। বিজ্ঞানের চর্চা সময়কালে মুসলিম বিজ্ঞানীদের মধ্যে অন্যতম ছিল হচ্ছে আল খাওয়ারিজমি, যিনি শূন্যের প্রবর্তন করেন এবং টলেমির গ্রন্থের উপর ভিত্তি করে যেটি হচ্ছে ইতিহাস গ্রন্থ কিংবা জ্যোতিষ মানে মানচিত্র নিয়ে যে গ্রন্থটি, খাওয়ারিজমি তার বিখ্যাত সুরাত আল আর্দ, ঠিক আছে, গ্রন্থ রচনা করেন এবং প্রখ্যাত হুনায়ুন ইবনে ইসহাক শতাধিক গ্রন্থ রচনা করেন, তার অধিকাংশই ছিল চিকিৎসা বিষয়ক গ্রন্থ। পরবর্তী আব্বাসীয় খলিফাগণ, মামুনের পরবর্তীতে আব্বাসীয় খেলাফত আসলে খুব একটা শক্তিশালী ছিল না। কয়েকজন শাসক কিছুটা চেষ্টা করেছিলেন, কয়েকজন শাসক অনেক রুক্ষ ছিলেন, কিন্তু আস্তে আস্তে শাসন ব্যবস্থাটা শুধু নামমাত্র খলিফার কাছে থাকে, কিন্তু এই শাসন ব্যবস্থাটা পরিচালিত হইতো বিভিন্ন বংশের মাধ্যমে। সেই বংশগুলোর দিকে আমরা যাব। যেমন একটা বংশ আমরা অলরেডি মামুনের সময় পাইছি, তাহিরি বংশ, এরপরে আসবে বুয়াইয়া বংশ, সেলজুক বংশ, এরপরে ইব্রাহিম বংশ ছিল একদিকে, এরপরে হচ্ছে আইয়ুবি যারা আছে, আইয়ুবি সালাউদ্দিন আইয়ুবির পরবর্তীতে আইয়ুবি বংশ, এরকম অনেকগুলা বংশ আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করতে থাকে। মামুনের পর ভ্রাতা মুতাসিম বিল্লাহ খলিফা হিসাবে সিংহাসনে আরোহণ করেন। তিনি একজন রুক্ষ শাসক ছিলেন। খলিফা মোতাওয়াক্কিল দুর্বল শাসক হইলেও তিনি প্রজাহিতৈষী ছিলেন এবং কিন্তু মোতাজেলা সম্প্রদায় ও শিয়াদের সাথে কঠোর ব্যবহার করছিলেন আর কি। এবং পরবর্তীতে শাসকগণ ক্ষমতাহীনভাবে সিংহাসনে আরোহণ করেন এবং পরিতাপহীন মৃত্যুবরণ করেন। এরপরে আসি যেটা বুয়াইয়া বংশ, যে ছোট ছোট যে বংশগুলো ছিল সেই বংশগুলোর ইতিহাসে আসি আমরা। যেমন তুর্কি বাহিনীর যে দৌরত্ব ছিল, সেই দৌরত্বে অতিষ্ঠ হয়ে আব্বাসীয় খলিফা আল মুস্তাকফি বুয়াইয়াদের সাহায্য প্রার্থনা করেন, ঠিক আছে। এই বুয়াইয়াদের সাহায্য প্রার্থনা করে তিনি বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা আহমদ খলিফা কর্তৃক মুইজুদ্দৌলা উপাধি লাভ করেন, আমিরুল উমারা পদে অধিষ্ঠিত হন। এবং মুইজুদ্দৌলা আমিরুল উমারা পদে যখন অধিষ্ঠিত হন, পরবর্তীতে মুইজুদ্দৌলা খলিফার ক্ষমতাকে খর্ব করে নিজে সুলতান উপাধি গ্রহণ করেন এবং শিয়া সম্প্রদায়ভুক্ত বুয়াইয়াগণ সুন্নিদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। যেমন আব্বাসীয়রা ছিল হচ্ছে সুন্নি আর বুয়াইয়ারা ছিল হচ্ছে শিয়া। এবং বুয়াইয়াদের শতবর্ষব্যাপী শাসনে আব্বাসীয় খলিফারা পুতুল শাসকে পরিণত হন, ঠিক আছে। মানে তাদের মূলত ক্ষমতা ছিল না, মেইনলি বুয়াইয়ারা শাসন কার্য পরিচালনা করতো, আব্বাসীয়রা নামমাত্র খলিফা হিসাবে তিনি সেখানে অবস্থান করতেন আর কি।
তো রুক্ষ হইলেও মুইজ বিদ্যানুরাগী ছিল এবং তার শাসনে বাগদাদ নগরী হইতে গৌরব পুনরুদ্ধার হয় এবং আজাদউদ্দৌলার সময়, যেটা তোমার হচ্ছে মুইজউদ্দৌলার পরবর্তীতে তার পুত্র আজাদউদ্দৌলা বুয়াইয়া শক্তিতে সর্বোচ্চ শিখরে উপনীত হয়। ইরাক এবং পারস্যের ক্ষুদ্র রাজ্যগুলোকে একত্রিত করে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তিনি খেলাফতকে অবমাননা করেন এবং খলিফার সার্বভৌমত্বে চূড়ান্ত আঘাত হানেন। সেটি হচ্ছে আজাদউদ্দৌলা। পরবর্তীতে তোমার বাহাউদ্দৌলা থেকে এই বুয়াইয়াদের পতন শুরু হয় এবং দুর্বল ও নিষ্ক্রিয় খলিফাগণ স্বাধীন ও কপট পরবর্তী বুয়াইয়াগণ ফাতেমি আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয় এবং 1055 খ্রিস্টাব্দে সেলজুক বংশের তুঘরিল বেগ বাগদাদ দখল করে শেষ শাসক মালিক আর রহিম তাদের হাতে বন্দী হয়। এভাবেই বুয়াইয়াদের কি হয়, মানে হচ্ছে পতন হয়। মানে কাদের হাতে পতন হয়? সেলজুকদের হাতে মূলত হচ্ছে বুয়াইয়াদের পতন হয়। এর পরবর্তীতে বাগদাদ নগরীর শাসনভার চলে যায় হচ্ছে সেলজুকদের কাছে। আমরা যদি সেলজুক বংশের ক্ষেত্রে আসি, সেলজুক আরও পূর্বপুরুষ, তার পরবর্তীতে 3 পুরুষ পরে আসেন হচ্ছে তুঘরিল বেগ। এই সেলজুকগণ গজনি রাজবংশের দুর্বলতার সুযোগে তুঘরিল বেগের নেতৃত্বে 1040 খ্রিস্টাব্দে সুলতান মাসুদকে পরাজিত করে সেলজুক রাজবংশ প্রতিষ্ঠা করেন। এই সুলতান মাসুদ মূলত হচ্ছে যেটার কথা বলছি আমরা, গজনি বংশ, সেই গজনি বংশও কিন্তু খলিফা আব্বাসীয় খলিফার অধীনে একটা বংশ ছিল এবং সুলতান মাহমুদ, ভারতের যেই তোমাদের দ্বিতীয় পত্রের যে পার্ট, সুলতান মাহমুদ যে অংশটা পড়ো, সেই মাহমুদ এই গজনি বংশের একজন শাসক ছিলেন এবং মাহমুদের পরবর্তীতেই মূলত মাসুদ, এবং মাসুদকে পরাজিত করে সেলজুকরা সেই তোমার হচ্ছে গজনিতে প্রথমে তারা হচ্ছে সে ক্ষমতা দখল করে এবং আব্বাসীয় খলিফা কাইয়ুম বিল্লাহ বুয়াইয়াদের আমিরদের হাত থেকে রক্ষা পেতে তুঘরিলকে বাগদাদ আক্রমণের মানে আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণের পরবর্তীতে বুয়াইয়াদেরকে বিতাড়িত করে আল কাইমকে সিংহাসনে বসান। খলিফা খুশি হয়ে তাকে প্রাচ্য প্রতীচ্যের সুলতান উপাধি লাভ করেন, মানে পূর্ব পশ্চিমের সুলতান উপাধি তিনি লাভ করেন তুঘরিল বেগ। এবং তুঘরিলের মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র আলপ আরসালান, ঠিক আছে, খলিফা কর্তৃক সুলতান উপাধি এবং বিশেষ সুবিধা লাভ করেন। মালিক শাহ, এই আলপ আরসালানের পরে আসেন মালিক শাহ। মালিক শাহ মূলত হচ্ছে সেলজুকদের মাঝখানে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন, ঠিক আছে। এই সর্বশ্রেষ্ঠ সুলতান তিনি রাজ্য জয় অপেক্ষা শাসন সংস্কারের জন্য অধিক খ্যাতি লাভ করেন। তার রাজত্বকালে জ্যোতির্বিদগণ পারসিক পঞ্জিকা সংস্কার করেন এবং সৌর মাস গণনার প্রবর্তন করেন। এই নতুন সনের নাম হয় জালালি পঞ্জিকা, ঠিক আছে। তার প্রধানমন্ত্রী ছিলেন নিজামুল মুলক এবং তার বিচক্ষণতায় এবং অকৃত্রিম খেদমতের জন্য মালিক শাহ কর্তৃক আতা বেগ উপাধি লাভ করেছিলেন। তাহলে মালিক শাহ নিজামুল মুলকের উপাধি ছিল হচ্ছে আতা বেগ। এর পরবর্তীতে নিজামুল মুলকের নাম অনুসারে একটি নিজামিয়া বিশ্ববিদ্যালয় সেখানে প্রতিষ্ঠিত হয় বাগদাদে। তাইলে আমরা যে জায়গাটাতে আসছি এতক্ষণে, সেটি হচ্ছে দুইটা ঘটনার আরেকটু যদি রিক্যাপ দিই। প্রথমত, আব্বাসীয় শাসকরা যখন শক্তিহীন হয়ে পড়লেন, তখন মূলত হচ্ছে বুয়াইয়ারা আব্বাসীয় শাসক খলিফার নাম করে বাগদাদ কি করতে থাকলেন, শাসন করতে থাকলেন। কিন্তু এই পুরো যে আব্বাসীয় খেলাফত যেটা ছিল, যে হচ্ছে পারস্য পর্যন্ত, ভারতের মানে তীরবর্তী পর্যন্ত, ওইদিকে ইরাক পর্যন্ত, সেই ক্ষমতা আর তখন স্থায়িত্ব হয় না, ঠিক আছে। এই সময়কালের দিকেই তখন আফ্রিকার যে অংশটা, সেই অংশটা মূলত হচ্ছে ফাতেমীয়রা শাসন করছিল এবং একই সাথে যেমন আমরা দেখছি গজনিরা একদিকে শাসন করতেছে, অন্যদিকে হচ্ছে এই যে ইব্রাহিমী বংশ একদিকে শাসন করতেছে, এরকম বিভিন্ন বংশ ভাগ ভাগ হয়ে বিভিন্ন জায়গায় শাসন করছে। এর পরবর্তীতে সেটি হচ্ছে গুপ্ত ঘাতক সম্প্রদায়, মানে এই নিজামুল মুলকের যে পরে আপনার হচ্ছে মালিক শাহের পরবর্তীতে মূলত হচ্ছে আস্তে আস্তে সেলজুক বংশেরও পতন হয়। পতনের পরবর্তীতে আমরা যদি আসি, গুপ্ত ঘাতক সম্প্রদায় নামে একটি নতুন সম্প্রদায় গড়ে ওঠে, ঠিক আছে। আচ্ছা, মালিক শাহের রাজত্বের শেষ অংশে একটি নতুন ইসমাইলীয়, ঠিক আছে, সম্প্রদায় বিদ্রোহী হয়ে ওঠে। তারা হাসিশিন নামে
অধিক পরিচিত। দেখো, হাসিসিন মূলত তারা তাদের শত্রুকে নিধনে যে সকল পদ্ধতি ব্যবহার করত তার একটি ইউরোপের ভাষায় অ্যাসাসিন নামে পরিচিত। ঠিক আছে, যে গুপ্তঘাতক অ্যাসাসিনেশন যেটাকে বলে আর কি, মানে গুপ্ত থেকে সে হঠাৎ করে আঘাত করে কাউকে হত্যা করা। তো এই সম্প্রদায়টা, হাসিসিন যে সম্প্রদায়, সেই সম্প্রদায়টা প্রথমত হচ্ছে 12 ইমামে বিশ্বাসী ছিল। ঠিক আছে, পরবর্তীতে তারা 7 ইমামে বিশ্বাসী হয়। ইসমাইলীয় শাখা, যেই শাখা মানে শিয়াদের মাঝখানে অনেকগুলো ফ্র্যাকশন আছে, ভাগ আছে। যেমন শিয়াদের অনেকে হচ্ছে 3 ইমামে বিশ্বাসী, অনেকে 5 ইমামে বিশ্বাসী, 7 ইমামে বিশ্বাসী, আবার অনেকে 12 ইমামে বিশ্বাসী। তো এই 12 ইমামে বিশ্বাসী থেকে তিনি পরবর্তীতে 7 ইমামে বিশ্বাসী ইসমাইলীয় শাখার দিকে তিনি চলে আসেন। এবং হাসান বিন সাবা যিনি ছিলেন এই গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, হাসান ফাতেমি প্রতিনিধি নিযুক্ত হয়ে এই সংঘ প্রতিষ্ঠা করছিলেন। তাইলে দেখেন 3 শতাব্দী পর্যন্ত এই সম্প্রদায় ইসলামী দুনিয়ায় দারুণ ভীতির সঞ্চয় করেছিল। তাইলে এই হাসান বিন সাবা, তার মূলত একটা নাম ছিল। ঠিক আছে, তাকে বলা হইতো হচ্ছে পর্বতের শ্বেত পরিধানকারী বৃদ্ধ আর কি বলা হইতো। ঠিক আছে, তাইলে পর্বতের শ্বেত কাপড় পরিধানকারী বৃদ্ধ, এর অন্যতম কারণ হচ্ছে তিনি, হাসান বিন সাবা একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন এবং তিনি একদম সাদা কাপড়ে তিনি আবৃত থাকতেন এবং তার মুখ খুব একটা দেখা যেত না। তো এই হাসান বিন সাবাকে পরবর্তীতে হত্যা করা হয় এবং নিজামুল মুলক হাসান বিন সাবা কর্তৃক নিহত হন। মূলত এরপর 1 বছর পর মালিক শাহ নিহত হয়। তার মৃত্যুর সাথে সেলজুকদের গৌরবের রবি অস্তমিত হয় এবং সেলজুক সাম্রাজ্য গৃহযুদ্ধের মধ্য দিয়ে দুর্বল হয়ে পড়ে এবং সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে বিভিন্ন আমির স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন এবং এই সাম্রাজ্যের শেষ সুলতান ছিল তুঘরিল। এবং সেলজুকদের পতনের সাথে সাথে ইউরোপের রাজন্যবর্গ মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধের ঘোষণা দেয় এবং এই সময় থেকে নতুন একটা যুদ্ধের সূচনা হয়, যে যুদ্ধটা হচ্ছে ক্রুসেডের যুদ্ধ বা ধর্মযুদ্ধ। ক্রুসেড বা ধর্মযুদ্ধ, এটি খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ক্রুসেড, এই যুদ্ধটা প্রচুর রক্তক্ষয় করছে ইউরোপ এবং এই আমাদের মধ্যপ্রাচ্যে যে আরব অঞ্চল, সেই পুরো আরব অঞ্চলে এটা কয়েকশো বছর ধরে চলা একটা যুদ্ধ। ঠিক আছে, প্রায় 300 বছর ধরে এই যুদ্ধ কন্টিনিউশন হয়েছে। এই যুদ্ধে প্রচুর মানুষ মারা গেছে এবং ক্রুসেডের ইতিহাস ঘাটলে দেখা যায় যে অত্যন্ত নৃশংস এই যুদ্ধটা ছিল। এই যুদ্ধটা শুরুটা কিভাবে হয়, যদি আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের কথা, যদি গল্পটা চিন্তা করি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম দখল করছিলেন। তিনি জেরুজালেমে যান এবং জেরুজালেমের যেই তখনকার যেই রক্ষক ছিলেন, তিনি নিজ হস্তে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে জেরুজালেমের চাবি প্রদান করেন এবং সেইখান থেকেই মূলত জেরুজালেম অঞ্চল মুসলমানদের অধীনে রয়েছে। জেরুজালেম কিন্তু হচ্ছে 3 ধর্মের তীর্থস্থান বলা যায়। মুসলমানদের আল আকসা মসজিদ, খ্রিস্টানদের তারা যেটা মনে করে যিশুর জন্ম, একই সাথে হচ্ছে ইহুদিদের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আল আকসা মসজিদ। তো সেই ইতিহাস থেকে শুরু করে পবিত্র ভূমি জেরুজালেমকে কেন্দ্র করে মুসলিম খ্রিস্টান যুদ্ধকে ইতিহাসে ক্রুসেড বলা হয় এবং এই যুদ্ধ 300 বছর ধরে পরিচালিত হয়। আচ্ছা, এই যুদ্ধের বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ফাতিমীয় খলিফা কর্তৃক গির্জা বিনষ্ট করায় ইউরোপীয়দের খ্রিস্টানদের ক্রোধের সৃষ্টি হয়। ফাতিমীয়রা, আমরা পরবর্তী অধ্যায়ে যখন আলোচনা করব তখন মূলত হচ্ছে ফাতিমীয়দের মানে লাস্ট অধ্যায়ে আর কি তোমরা ফাতিমীয়দের আলোচনা পাবা। তো ফাতিমীয়রা মূলত হচ্ছে আফ্রিকিয়া যে অঞ্চল, সেই মানে হচ্ছে ভূমধ্য সাগরের তীরবর্তী আফ্রিকার যে অঞ্চলটা, এই অঞ্চল এবং একই সাথে হচ্ছে মিশরে তাদের হচ্ছে ক্ষমতা ছিল এবং এই মিশরে তারা যে খ্রিস্টানদের যেই তোমার হচ্ছে গির্জাগুলো ছিল, সেই গির্জাগুলো তারা ধ্বংস করে। সেই গির্জা ধ্বংস করলে ইউরোপীয়রা সেখান থেকে হচ্ছে কি হয়, তোমার হচ্ছে ক্রোধের জন্ম নেয় ইউরোপীয়দের। রোমান ধর্মগুরু কর্তৃক খ্রিস্টান জগতে প্রভুত্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা।
ততদিনে অলরেডি হচ্ছে খ্রিস্টান পোপদের ক্ষমতা অনেকখানি খর্ব হয়েছে, ঠিক আছে। তো খ্রিস্টান পোপদের ক্ষমতা খর্ব হওয়ার কারণে খ্রিস্টান পোপরা আবার পুরো অঞ্চলে যাতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, কারণ মুসলমানদের যে সাম্রাজ্য প্রতিষ্ঠা সেটির পরবর্তীতে বাইজেন্টাইনরা আস্তে আস্তে, বাইজেন্টাইন এবং রোমান দুইটা সাম্রাজ্যই কি হইতে শুরু করে, আস্তে আস্তে স্তমিত হইতে শুরু করে। তাদের যে আগের প্রভাব প্রতিপত্তি, সেই প্রভাব প্রতিপত্তি ছিল না। একই সাথে ভূমধ্য সাগরের যে অঞ্চল, সে অঞ্চলের তাদের মানে হস্তচ্যুত হওয়ার কারণে তারা মূলত মুসলমানদের বিরোধিতা করতে শুরু করে। এরপরে এই যেটি যে ভূমধ্য সাগরের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বাণিজ্য পথ উন্মুক্ত করার জন্য এবং উভয় পক্ষ ধর্মীয় পার্থিব সুবিধা লাভের আশায় এই যুদ্ধ অংশ নেয় এবং পোপ আরবানের আহ্বানে এই যুদ্ধের সূচনা হয়। ফ্রান্সে মূলত একটা জায়গায় পোপ আরবান এই ঘোষণা দেন যে হচ্ছে জেরুজালেমকে দখল করতে হবে এবং এই অঞ্চল মুসলমান মুক্ত করতে হবে। সেখান থেকে মূলত ক্রুসেডের যুদ্ধের শুরু হয় এবং ক্রুসেডের যুদ্ধকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে 1099 খ্রিস্টাব্দে জেরুজালেম খ্রিস্টানদের দখলে আসে। খ্রিস্টানগণ এডিসা, এন্টিওক, ত্রিপলি ও জেরুজালেম দখল করে 4টি রাষ্ট্র প্রতিষ্ঠা করে, ঠিক আছে। এডিসা, এন্টিওক, ত্রিপলি মূলত হচ্ছে তোমার আফ্রিকায়, এডিসা হচ্ছে গ্রিসের পাশে যেই অঞ্চলটা রয়েছে, তুরস্কের ওই অংশটা, এন্টিওকো ওই সাইডের অংশ, এবং এখানে জেরুজালেম মোট 4টি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এখন তখন ইমামউদ্দিন জঙ্গি নামক একজন মুসলিম শাসন 1144 সালে ক্রুসেডারদের সিরিয়া হতে বিতাড়িত করেন, ঠিক আছে। এখন এর পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে ইমামউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র নুরুদ্দিন জঙ্গি জেরুজালেম ব্যতীত অপর সমস্ত অধিকৃত অঞ্চল পুনরাধিকার করেন। তার মানে জেরুজালেম তখনও কাদের অধীনে? খ্রিস্টানদের অধীনে। তৃতীয় ক্রুসেড যেটি, সেটি হচ্ছে, তাইলে প্রথম ক্রুসেড কার সাথে? প্রথম ক্রুসেড হচ্ছে ইমামউদ্দিন জঙ্গির সাথে। দ্বিতীয় যেই অংশ সেটি হচ্ছে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে নুরুদ্দিন জঙ্গি এটা নেতৃত্ব দেন, এবং তৃতীয় যেই যুদ্ধ, তৃতীয় ক্রুসেড, সেই ক্রুসেডের নেতৃত্ব মুসলমানদের পক্ষে নেতৃত্ব দেন মূলত হচ্ছে গাজী সালাউদ্দিন আইয়ুবী। এবং গাজী সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক জেরুজালেমের পতনের মধ্য দিয়ে তৃতীয় ক্রুসেড শুরু হয়। ইংল্যান্ডের রাজা রিচার্ড জেরুজালেম অবরোধ করেও দখল করতে না পারে সালাউদ্দিনের সাথে সন্ধি চুক্তি করেন। এর পরবর্তীতে আরও অনেকগুলা ক্রুসেড হয়, যেমন সপ্তম ও অষ্টম ক্রুসেড, এবং অষ্টম নম্বর ক্রুসেডই হচ্ছে শেষ ক্রুসেড। এই মালিকুল আদিলের পুত্র কামিল জেরুজালেম হস্তান্তর করলেও তার পুত্র আইয়ুব তা পুনরুদ্ধার করেন। মানে সপ্তম ক্রুসেডে এই কামিল জেরুজালেমটাকে আবার খ্রিস্টানদের কাছে হস্তান্তর করে দেন, কিন্তু তার পরবর্তীতে পুত্র আইয়ুব আবার তা পুনরুদ্ধার করেন। এবং অষ্টম ও শেষ ক্রুসেড হয় নবম লুইয়ের নেতৃত্বে, এবং মিশরের মুসলমানদের সাথে যুদ্ধে লুই পরাজিত হন। অতঃপর মুসলমানগণ সকল এলাকা তাদের পুনরুদ্ধার করে। এর পরবর্তীতে আর কোনো ক্রুসেড অনুষ্ঠিত হয়নি। এবং ক্রুসেডে একাদশ ও দ্বাদশ শতাব্দীতে ব্যাপক ধ্বংসলীলা ও রক্তপাতের জন্ম নেয় এবং অসংখ্য মুসলমানগণ প্রাণ হারায়, কিন্তু খ্রিস্টানরা বিপুল ধন ও লক্ষ প্রাণের বিনিময়েও জেরুজালেম অধিকার করতে ব্যর্থ হয়। ইউরোপগণ নগর জাগরণের সূচনা করে এবং সামন্ত প্রথা দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে। মানে ফিউডালিজম যে প্রথা সেটি দুর্বল হয়ে পড়ে এবং মধ্যবিত্ত শ্রেণীর উৎপত্তি হয়, এবং ভূমধ্যসাগরে খ্রিস্টান বণিকদের বাণিজ্যিক কার্যকলাপ বৃদ্ধি করে দিয়েছিল। পোপ ধর্মযাজকের ক্ষমতা লোপ পায়। এইটার কিছু সুফলও যদি আমরা আলোচনা করি, যেহেতু একটা যুদ্ধের কুফলই বেশি, তবে বেশ কিছু সুফল যেটি, তার মধ্যে একটি হচ্ছে ইউরোপীয়দের সাথে এশীয়দের বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল, যেহেতু তারা বারবার যুদ্ধের জন্য অঞ্চলে আসছিল। সো সেক্ষেত্রে তাদের যে সম্পর্ক, কিছু যুদ্ধ পরবর্তীতে কিছু সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্ক তাদের মাঝে তৈরি হচ্ছিল। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে ক্রুসেডের কারণে মুসলমানদের শাসন ব্যবস্থার অনেকগুলা বিষয়াবলী, অনেকগুলা উপাদান ইউরোপীয় শাসন ব্যবস্থায় আস্তে আস্তে মানে যেতে থাকে আর কি। এর অন্যতম একটা বিষয় ছিল, যেটি হচ্ছে এই যে ফিউডালিজমের যে বিষয়টা, যে হচ্ছে মুসলমানরা তারা হচ্ছে কৃষি ব্যবস্থায় যে তাদের অধিকার বলি বা হচ্ছে শুধু কর প্রদানের মাধ্যমে কৃষি ব্যবস্থা পরিচালনা করতে পারত। ইউরোপে কিন্তু ব্যাপারটা তেমন ছিল না। ইউরোপের ফিউডালিজম যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা মূলত
ইউরোপীয়দেরকে একদম দাসত্বের একটা পর্যায়ে মূলত নিয়ে গিয়েছিল সাধারণ ইউরোপীয়দের ক্ষেত্রে। কেন এটা দাসত্বের একটা পর্যায়ে? কারণ হচ্ছে জমির মালিকানা শুধু হচ্ছে পোপরা হইতে পারত, রাজা হইতে পারত, বড় সামন্তরা হইতে পারত, আর কেউ জমির মালিক হইতে পারতো না। তাইলে আর কেউ যদি জমির মালিক হইতে না পারে, সবাই অন্যের জমিতে কাজ করে যা তাকে দেয়া হইতো সেটা ততটুকুই পাইতো। তো এর পরবর্তীতে তারা আস্তে আস্তে এই ফিউডালিজম ভেঙে পড়তে শুরু করে এবং মধ্যবিত্ত শ্রেণী একটা জন্ম শুরু হয় ইউরোপে। এবং এই গাজী সালাউদ্দিন আইয়ুবী, যিনি মুসলমানদের হারানো গৌরবকে পুনরুদ্ধার করেছিলেন, তার ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সালাউদ্দিন আইয়ুবীর বাল্য জীবন সম্পর্কে কিছু জানা যায় না। নুরউদ্দিন জঙ্গির আদেশে চাচা শিরকুনের সাথে সালাউদ্দিন মিশর অভিযানে অংশগ্রহণ করেছিলেন। শিরকুন খলিফা আল আজিজ এর প্রধানমন্ত্রী নিযুক্ত হন। খলিফা আল আজিজ এরা এই বংশটা আবার হচ্ছে মিশরে একটা খেলাফত ছিল, সেটাকে মিশরীয় দাস বা মামলুক বংশ বলা হয় বা মামলুক খেলাফত বলা হয়। ওই মিশরীয় মামলুক খেলাফতের একজন শাসক হচ্ছে আল আজিজ, এর প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং তার মৃত্যু হলে সালাউদ্দিন নিজে সেই পদে নিযুক্ত হন। 1774 খ্রিস্টাব্দে নুরউদ্দিনের মৃত্যু হলে তিনি সুলতান রূপে মিশরের শাসনভার গ্রহণ করেন এবং স্বাধীন আইয়ুবী বংশ প্রতিষ্ঠা করেন এবং হিত্তিনের যুদ্ধে ক্রুসেডাররা পরাজিত করেন এবং তৃতীয় ক্রুসেডের সম্মিলিত বাহিনীকে চুক্তি স্বাক্ষরে বাধ্য করে জেরুজালেম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। শেষ যেটি সেটি হচ্ছে বাগদাদের পতন। আচ্ছা, বাগদাদের পতনের ঘটনাটা খুবই করুণ। যদি আসি এই ঘটনাটা তোমাদের সাথে আগে আলোচনা করি, তারপরে ইনফরমেশনে আর কি যাব। তো যদি গল্পের মতো করে বলি, তাহলে ততদিনে তো অলরেডি হচ্ছে তোমার মুসলিমরা মানে খেলাফত ব্যবস্থা আর শক্তিশালী নেই। তো খেলাফত ব্যবস্থা যদি শক্তিশালী না থাকে, তাইলে যেটা হয় সেটা হচ্ছে অনৈক্যের সৃষ্টিটা অনেক বেশি হয় মুসলমানদের মাঝে। এই অনৈক্যের সৃষ্টির অন্যতম যে বিষয়টা ছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বংশগুলো শাসন করছে, কেন্দ্রীয় কোনো শাসন তখন নাই। দ্বিতীয় আর একটি যেটি, সেটি হচ্ছে গুপ্তঘাতক সম্প্রদায় খুবই অত্যাচার করতেছে তখন, ঠিক আছে। তো গুপ্তঘাতক সম্প্রদায়দের অত্যাচারে তোমার মোটামুটি সবগুলা বংশই অতিষ্ঠ। শুধুমাত্র যে আব্বাসীয় খেলাফতের বংশ যেগুলো রয়েছে সেগুলাই না, পার্শ্ববর্তী যত বংশ রয়েছে তারা অতিষ্ঠ ছিল। এবং পার্শ্ববর্তী যে অঞ্চল, সে অঞ্চলটাই ছিল হচ্ছে মঙ্গলদের অঞ্চল। কেন? কারণ ততদিনে তোমার মঙ্গলরা মোটামুটি একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা শুরু করে দিয়েছে। মঙ্গলদের ইতিহাস কিন্তু তখনও খুব বেশি দিনের ইতিহাস না। মঙ্গলদের ইতিহাস তখন মূলত হচ্ছে প্রায় 50 বছর মতো হচ্ছে আর কি। সো হালাকু খানের পিতা শাসন শুরু করেন, তারপরেই হালাকু খান হচ্ছে আসেন। এবং হালাকু খান কিন্তু মূলত তিনি প্রধান যেই শাসক, সেই শাসক হিসাবে ছিলেন না, তার ভাই ছিলেন সেখানের প্রধান শাসক, তিনি সেনাপতি হিসাবে এখানে ছিলেন। এবং গুপ্তঘাতক সম্প্রদায় কর্তৃক মঙ্গলরা যখন মানে আক্রান্ত হয়, তখন মঙ্গলরা মূলত আব্বাসীয়দের কাছে হচ্ছে সহযোগিতা চায় এই গুপ্তঘাতকদের দমন করার জন্য, কিন্তু আব্বাসীয়রা খুব একটা আসলে পাত্তা তখন দেয় না। তো না দিলে এদিক দিয়ে মুইজউদ্দৌলা, তখন শিয়া তিনি একজন, তিনি মঙ্গলদেরকে আমন্ত্রণ জানান যে বাগদাদ আক্রমণ করার জন্য। এবং হালাকু খান মঙ্গলদের সবচেয়ে বড় যেই শক্তিটা ছিল, তারা অত্যন্ত দুর্ধর্ষ ছিল, ঠিক আছে। তো এর আগে এরকম একটা জাতি ছিল যেটা হচ্ছে হুন জাতি, খুবই দুর্ধর্ষ একটা জাতি, যেটার ইতিহাসে সবাই আগে ভয় পেত। সো মঙ্গলরা হুনদেরই মানে জাত ভাই বলা যায় আর কি। তো মঙ্গলরা যখন বাগদাদে আসার পরে তাদের যুদ্ধনীতি ছিল, তারা আলাদা করে যুদ্ধের যে একটা নীতি বা ইথিক্স, ওয়ার ইথিক্স বলে যে কথাগুলো আছে, সে কথাগুলো তারা কখনোই মান্য করতো না। তারা আসতো, এক চেটিয়া হত্যা করতে শুরু করত,
মানুষজন সাফ করে দিয়ে ওই অঞ্চল দখল করে নিত। এটি ছিল হচ্ছে মঙ্গলদের যুদ্ধ পদ্ধতি, এবং এই একই যুদ্ধ পদ্ধতি তারা বাগদাদে পরিচালনা করে। বাগদাদ একটি সুগঠিত সুপরিকল্পিত একটি নগর ছিল। নগরের কোন অঞ্চলে কে বসবাস করবে সেটা নির্দিষ্ট ছিল, রাস্তা চওড়া ছিল, ঠিক আছে। খলিফার বাসভবন একদিকে ছিল, সাধারণ মানুষজন এক সাইডে বসবাস করত। জ্ঞান বিজ্ঞানের চর্চা কেন্দ্র ছিল, বিভিন্ন ধরনের মানুষ সেখানে আসতো। তো মোটামুটি বলা যায় যে অল্প দিনের মাঝখানে 16 লক্ষ মানুষ বাগদাদে হত্যা হয়। তো 16 লক্ষ মানুষ, তখন তো হত্যা করার পদ্ধতি ছিল হচ্ছে কেটে দেয়া, মাথা শিরচ্ছেদ করা। তো এখানে তো প্রচুর রক্ত প্রবাহ হইতো, তাই না? তো বলা হয় যে বাগদাদের পুরো শহর, পুরো রাস্তাঘাট মানুষের রক্তে রঞ্জিত ছিল, এবং একই সাথে বাগদাদের কেউ পানি পান করতে পারতেছিল না। কেন? কারণ পানির অন্যতম উৎস তখন কি নদী নালা বা হচ্ছে খাল। বাগদাদের আশেপাশের যেই নদী খাল যা কিছু ছিল সব কিছু লাল হয়েছিল, কারণ কি মানুষের রক্তে রঞ্জিত কারণ। এবং একই সাথে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের এত উৎকর্ষের যে চর্চা, সেই চর্চা সবচেয়ে বড় যে কেন্দ্র বাইতুল হিকমা, সেই বাইতুল হিকমা আগুনে পুড়ে জ্বালাই দেওয়া হয়। এবং তখন খলিফা মুস্তাসিম হচ্ছে খেলাফতে, তিনি সব পরিবারে এই যে কি বলে যে তোমার হালাকু খানের কাছে সব পরিবারে তিনি প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, যে অন্তত খলিফার যারা আছে, খলিফার পরিবার যারা আছে তাদেরকে যাতে প্রাণ ভিক্ষা করা হয়, কিন্তু তাও মানা হয় নাই, এবং সকলকে সপরিবারে সেখানে হত্যা করা হয়। এই পুরো ঘটনার মাঝখান দিয়ে একটা মুসলিম সভ্যতা যদি বলি, সেই সভ্যতাটা এই উচ্চতা থেকে হঠাৎ করে ধ্বংস হয়ে যায়। যে সভ্যতার পরবর্তীতে হালাকু খানের পরবর্তী এক পুরুষ, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরবর্তীতে তারা কিছু চেষ্টা করেছিল সেই সভ্যতাটা ফিরায় আনতে, কিন্তু আসলে এত সভ্যতার এত নিদর্শন ধ্বংস করার পরে ওই পুনরুদ্ধারটা আর কোনোভাবেই সম্ভব হয় না। এবার যদি আসি, সেটি হচ্ছে খলিফা মুনতাসিম বিল্লাহ শিয়াদের প্রতি কঠোর ব্যবহার করলে শিয়া মন্ত্রী মুজাহিদ উদ্দিন খলিফাকে জব্দ করতে হালাকু খানকে বাগদাদ আক্রমণে আমন্ত্রণ জানান। হালাকু খান খলিফাকে আত্মসমর্পণ করতে বললে খলিফা কর্ণপাত না করলে হালাকু খান 1258 খ্রিস্টাব্দে বাগদাদ নগরী অবরোধ করেন, এবং খলিফার বাহিনী নগরী রক্ষা করতে ব্যর্থ হলে খলিফা সপরিবারে আত্মসমর্পণ করে প্রাণ ভিক্ষা চাইলেও সবাইকে হত্যা করা হয়। 40 দিন নির্বিচারে নগরী বিধ্বস্ত করা হয়, জনসাধারণের রক্তে রাজপথ রঞ্জিত হয়, এবং 40 দিন ধরে চলতে থাকা ধ্বংসযজ্ঞে 16 লক্ষ লোক প্রাণ হারায়, এবং 3 দিন যাবৎ রাজপথ বয়ে যায় রক্তের বন্যায়। এবং দেখেন, জ্ঞান বিজ্ঞান ও কৃষ্টি সভ্যতা লীলাবনে বাগদাদ নগরী ইসলামী বিশ্বের এক চূড়ান্ত বিপর্যয়। এতে আরবি পারসিক কৃষ্টি সভ্যতার পতন ঘটে, এবং বাগদাদ আক্রমণের ফলে ইসলামের ইতিহাসে মুসলিম বিশ্ব প্রথম খলিফাবিহীন হয়ে পড়ে। সেই খলিফা খেলাফত প্রথমে চলে যায় হচ্ছে ইরাকে, এবং ইরাক থেকে পরবর্তীতে স্পেনের তখন আলাদা খেলাফত ব্যবস্থা ছিল, এবং এদিক দিয়ে ইরাকে তখন নতুন খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। এর পরবর্তীতে যদি আসি, সেটি হচ্ছে আবার পারস্যের দিকে খেলাফত পরবর্তীতে ফিরে আসে আর কি। এর পরবর্তীতে আবার সেই খেলাফত চলে যায় কোথায়? তুরস্কে, যেই তুরস্কের অটোমান সাম্রাজ্যের কাছে এই খেলাফতটা শেষ পর্যন্ত ছিল। পরোক্ষ ফল, বাগদাদের পতনের মধ্য দিয়ে ইসলামী কৃষ্টি কেন্দ্র বাগদাদ হতে কায়রোতে স্থানান্তরিত হয়। 1295 সালে সপ্তম ইলখান, এই যে গাজান মাহমুদ, এই গাজান মাহমুদ ইসলাম গ্রহণ করলে মুসলিম বিশ্বের আশাতীত পরিবর্তন হয়, এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে তুর্কি জাতি ক্রমে ক্রমে নেতৃত্ব অবস্থায় উন্নতি হয়। এই ছিল আমাদের এই অধ্যায়।
তবে এর কাছে আরও কিছু ঘটনায় যদি আলোকপাত করি, সেটি হচ্ছে যে যেহেতু বলছি যে হচ্ছে এদিকে যেহেতু কি বলে যে আব্বাসীয় খেলাফত চলমান, ঠিক অপর দিকে তখন হচ্ছে স্পেনে আরেকটা মুসলিম শাসন খেলাফত চলমান ছিল, সেটিকে বলা হয় হচ্ছে স্পেনীয় উমাইয়া খেলাফত। সো প্রথম আব্দুর রহমান যাকে বলা হয়, আবু জাফর আল মনসুরের সময়, আব্দুর রহমান আর দাখিল আবু জাফর আল মনসুরের সময়কালে তিনি মূলত স্পেনে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার বিরুদ্ধে মনসুর যখন একটা বাহিনী প্রেরণ করেন, কিন্তু সেই বাহিনী পরাজিত হওয়ার পরবর্তীতে আব্দুর রহমানকে আবু জাফর আল মনসুর তার বীরত্বপূর্ণের ঘটনার জন্য, বীরত্বপূর্ণ যে কাজ, সে কাজের জন্য তাকে আরবের বাজপাখি উপাধি দেন। এবং হারুনুর রশিদের সময়কালে শিয়াদের উপর যে অত্যাচার নির্যাতন করা হয়েছিল, সেখান থেকে লাইলা নামে একজন বা মহিলা আছেন, তাকে হচ্ছে জোয়ান অফ আর্ক, আরব জোয়ান অফ আর্ক বলা হয়। সো এইটার একটা গুরুত্বপূর্ণ, জোয়ান অফ আর্কটা কি, জোয়ান অফ আর্ক হচ্ছে শতবর্ষব্যাপী যুদ্ধ হয় ইংল্যান্ড এবং হচ্ছে তোমার ফ্রান্সের মাঝে। ওই যুদ্ধে ফ্রান্সের একজন নারী ছিল যে মূলত হচ্ছে ফ্রান্সের পক্ষে যুদ্ধটাকে অনেক মানে শক্তিশালী করে এবং হচ্ছে ইউকেকে পরাজিত করে আর কি। সো তাকে জোয়ান অফ আর্ক, ওই হিসাবে আরবের জোয়ান অফ আর্ক বলা হয় আর কি। এর পরবর্তীতে আমরা আসলে প্র্যাকটিসে চলে আসি বহু নির্বাচনী প্রশ্নে। প্রথমে যেটি খলিফা আল মামুনের রাজত্বকালে অগাস্টান যুগের সাথে তুলনা করা হয়। এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য, যেটা বলেছিলাম যে অগাস্টান যুগে জ্ঞান বিজ্ঞানের অনেক চর্চা হয়, সেই চর্চার পাশাপাশি খলিফা আল মামুনের সময়কালে বাইতুল হিকমার যে প্রতিষ্ঠান, সেই হিকমার প্রতিষ্ঠার পাশাপাশি সেখানেও জ্ঞান বিজ্ঞানের প্রচুর চর্চা করা হয়। আব্বাসীয় রাজবংশে মোট কতজন খলিফা ছিলেন? সর্বমোট 37 জন খলিফা ছিলেন শেষ পর্যন্ত, আল মুনতাসিম পর্যন্ত। এর পরবর্তীতে আব্দুর রহমান আরবদের বাজপাখি বলার কারণ কি? বীরত্বপূর্ণ কাজ, এটির জন্য বলা হয়। হাদিসের সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব বুখারী শরীফ কোন খলিফার শাসনামলে সংকলিত? খলিফা আল মামুনের শাসনামলে সংকলিত। কে হালাকু খানকে বাগদাদে আক্রমণের জন্য আমন্ত্রিত জানান? মুইজুদ দৌলা। আব্বাসীয় খেলাফতের সর্বশেষ খলিফা কে ছিলেন? আব্বাসীয় খেলাফতের সর্বশেষ খলিফা আল মুস্তাসিম। গাজী সালাউদ্দিন আইয়ুবী কোথায় আইয়ুবী বংশ প্রতিষ্ঠা করেন? সালাউদ্দিন আইয়ুবী কায়রোতে আইয়ুবী বংশ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এরপরে সৃজনশীল প্রশ্নের দিকে যদি আমরা আসি, যে হেমায়েতুদ্দিন তালুকদার তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন এবং সেখানে প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয়। তিনি বিভিন্ন ভাষায় গুরুত্বপূর্ণ গ্রন্থাবলীর বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থা করেন এবং দেশি বিদেশি বহু বিদ্বৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে। প্রথম যেটি, সেটি হচ্ছে বোরান কে ছিলেন? বোরান মূলত হচ্ছে খলিফা আল মামুনের স্ত্রী, যিনি তার প্রধানমন্ত্রী, তার কন্যা ছিলেন। এর পরবর্তীতে খ নাম্বার যেটি, সেটি হচ্ছে ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো। তো ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের অনেকগুলা কারণ রয়েছে, যেটি তোমাদের সাথে আলোচনা করেছি। যে কোনো একটি কারণ যদি ব্যাখ্যা করতে বলা হয়, তাইলে তোমরা আসলে ওই যে অযোগ্যতা, সেই কারণটি ব্যাখ্যা করতে পারো, যে হচ্ছে আমিনের মূলত হচ্ছে খেলাফতের যেই আনুষাঙ্গিক কার্যক্রম, সেই আনুষাঙ্গিক কার্যক্রমে খুব বেশি মনোযোগ ছিল না, যেটি ছিল আল মামুনের ছিল। আরও একটি ব্যাখ্যা করা যায়, সেটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের চর্চা, যে আল আমিন আমোদ প্রমোদ নিয়েই ছিল আর মামুন জ্ঞান বিজ্ঞানের সাথে ছিল, সেহেতু দক্ষতা এবং বিচক্ষণতায় এই মামুন আমিন থেকে অধিক কি ছিল, প্রসিদ্ধ ছিল। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত পাঠাগারের সাথে আব্বাসী খেলাফতের কোন প্রতিষ্ঠার সাদৃশ্য রয়েছে? তাইলে যেহেতু পাঠাগারের কথা বলা হচ্ছে, তাইলে হচ্ছে অবশ্যই আল মামুনের বাইতুল হিকমার সাথে যেই সাদৃশ্য, সেই সাদৃশ্য নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং শেষে যেটি, উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপ মাত্র। এবং দেখো, সেটি হচ্ছে এখানে গ্রন্থাবলীর বাংলা অনুবাদ ও গবেষণাগারের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তাইলে এখানে তোমার বাইতুল হিকমার তিনটি দিক আছে। একটি হচ্ছে অনুবাদ, দ্বিতীয়টি হচ্ছে তোমার লাইব্রেরি, তৃতীয়টি হচ্ছে তোমার আলাপ আলোচনা সংরক্ষণ। তো সেই তিনটা দিকের যেই বিষয়গুলা, সেই বিষয়গুলা নিয়ে আমরা এখানে
আলোচনা করতে পারি, সরি, একটি হচ্ছে লাইব্রেরি, একটি হচ্ছে পাঠাগার, আর একটা হচ্ছে শিক্ষা কেন্দ্র, ঠিক আছে। তো এইখানে শুধুমাত্র হচ্ছে অনুবাদ বা গবেষণার ব্যবস্থার কথা বলা হয়েছে। লাইব্রেরি এবং শিক্ষা কেন্দ্র এই দুইটা জিনিস এখানে অনুপস্থিত। তো এই দুইটা যে একটা আংশিক রূপ, আর ওই বাইতুল হিকমা কেন বিস্তৃত ছিল সেই বিস্তৃতির দিকটা আমরা বর্ণনা করতে পারি, এবং সেখানে কিভাবে বিশ্বের বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয় সেই দিকটা আমরা আলোচনা করতে পারি। এরপরে হচ্ছে ক নামক শাসক নানা গুণে গুণান্বিত, তিনি প্রজাবৎসল ও ন্যায়পরায়ণ, অনিন্দ সুন্দর রাজধানী, সুরম্য প্রসাদ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে ভরপুর ছিল তার রাজ্য, যা কবি সাহিত্যিকদের আলোচনার বিষয় ছিল, কিন্তু সন্দেহ প্রবণতায় তার শাসনামলে কিছুটা ম্লান করেছে। বহুকাল ধরে রাজকার্যে অবদান রাখা একটি পরিবারকে এক রাতের মধ্যে তিনি নিঃশেষ করে দেন। আচ্ছা, আরবীয় জোয়ান অফ আর্ক কে ছিল? আরবীয় জোয়ান অফ আর্ক বলা হয় লাইলাকে। আবুল আব্বাসকে আসাফা কেন বলা হয়? আসাফা শব্দের অর্থ হচ্ছে তোমার রক্ত পিপাসু। তাইলে রক্ত পিপাসু এই কেন বলা হয়? কারণ হচ্ছে তিনি মূলত উমাইয়াদেরকে হত্যা করছেন ব্যাপকভাবে, এবং যেখানে পেয়েছেন সেখানে তিনি উমাইয়াদেরকে হত্যা পেয়েছেন। তার গুরুত্বপূর্ণ যেটি আলোচনা করেছি, আল ফুট্রুস নামে একটি স্থান, সেই স্থানে তিনি একসাথে 60 জন উমাইয়াকে হত্যা করেন। তো এই সকল তার রুক্ষ শাসন কার্য এবং কঠোরতার জন্য তাকে মূলত হচ্ছে আস্তাফা উপাধি প্রদান করা হয়। এবং উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে আব্বাসী যুগের কোন শাসকের মিল রয়েছে? আচ্ছা, এটা অবশ্যই হচ্ছে হারুনুর রশিদের শাসক। হারুনুর রশিদের শাসনামল, যেহেতু হারুনুর রশিদ অত্যন্ত প্রজাবৎসল তিনি হচ্ছে শাসক ছিলেন, এবং একই সাথে তিনি জনহিতকর বিভিন্ন কার্যক্রম করতেন, এবং তার যে সৌন্দর্য জ্ঞান, সেই সৌন্দর্য জ্ঞান নিয়ে বিভিন্ন আরব কবিতা পাওয়া যায়, কিংবা হচ্ছে ফার্সি কবিতাও পাওয়া যায়, যে তার যেই মানে হচ্ছে আর রাজকার্যের যে সৌন্দর্য, কিংবা হচ্ছে তার প্রাসাদের যে সৌন্দর্য, সেই বিষয়গুলি নিয়ে। এবং সর্বশেষ যেটি, সেটি হচ্ছে উক্ত শাসকের সন্দেহবশে একটি বংশকে শেষ করে দিয়েছিলেন। এটি হচ্ছে বার্মাকি বংশের পতন, সেই ঘটনার সাথে বার্মাকিদের পতন। তাইলে তিনি বার্মাকি বংশকে এক রাতের মাঝখানে কীভাবে ধ্বংস করে দিয়েছিলেন। ইয়াহিয়া বার্মা থেকে শুরু করে জাফরের পুত্রগণ যারা ছিল তাদেরকে তিনি কীভাবে ধ্বংস করেছিলেন, সেই ঘটনাই মূলত হচ্ছে এই বার্মাকিদের পতন। সো সেই ঘটনার সাথে তোমরা এটাকে সংযুক্ত করতে পারো। সো তোমাদের জন্য শুভকামনা। পরবর্তী আরও একটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।